সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1288তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রাজশাহীর ভাই মোহাম্মদ তানিম হোসেনের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 10 বছর পর রিক্সাওয়ালার সুন্দরী বউকে পাওয়া যায় দুবাইতে। 10 বছর পরে রিক্সাওয়ালার সুন্দরী বউকে দুবাইতে পাওয়া যায় এবং কিভাবে পাওয়া যায়, কিভাবে এই বউ দুবাইতে যায় বা তাকে নিয়ে যায়, এই পুরো গল্পটা শুনলে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে আপনার কলিজা ফেটে চিৎকার করে কান্না আসবে। করুণ, দুঃখজনক, হৃদয় বিতারক এক বাস্তব জীবনের গল্প। সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত রাজশাহীর ভাই তানিম হোসেনের জীবনের বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে তানিমকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তানিম হোসেন, আমার বাড়ি রাজশাহী। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 2টা বোন আর ছোট 2টা ভাই। আমরা টোটাল 3 ভাই 2 বোন। আমাদের পরিবারটা রাজশাহী শহরের অদূরের কোনো এক গ্রামের এক উচ্চবিত্ত পরিবার, উচ্চ মধ্যবিত্ত পরিবার বলা চলে। আমার বাবা পেশায় একজন ডেকোরেটরের ব্যবসায়ী। বিভিন্ন ধরনের বিয়ের অনুষ্ঠান অথবা জনসভা বা এই ধরনের যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেই অনুষ্ঠানে আমার বাবা ফার্নিচার ডেকোরেটরের বিভিন্ন ধরনের মাল সাপ্লাই করে। আমাদের বড় বাজারে 2টা ডেকোরেটরের দোকান আছে। মোটামুটি এক কথায় বলতে গেলে আমার বাবা খুব ভালো মানের একজন ব্যবসায়িক। ডেকোরেটরের বিভিন্ন জিনিসপত্র সহ আমার বাবা স্পিকার, মাইক্রোফোন এবং বিভিন্ন মাহফিলে আপনার মাইক্রোফোন ভাড়া দিত। এভাবেই ছোটোবেলা থেকে বাবার ব্যবসার সাথে আমি জড়িত। বাবা আমাকে অনেক আদর করত, অনেক ভালোবাসতো। আমার বাকি ভাইদের থেকেও বাবা আমাকে একটু আলাদা চোখে দেখত। আমাকে ছাড়া বাবা যেন সম্পূর্ণ অচল ছিল। বাবা বলে আমি নাকি অনেক বেশি ভাগ্যবান, আমাকে নিয়ে যে কোনো কাজে গেলে আমার আব্বা সেখান থেকে নিশ্চিত সফলভাবে ফিরে আসতে পারে। বাবার আদর আর ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো খুব ভালোই কাটতে থাকে। আমি আসলে পড়াশোনার প্রতি খুব বেশি মেধাবী ছিলাম না। ছোটোবেলা থেকেই আমার পড়াশোনা একেবারেই ভালো লাগতো না। আমার বাবা মা যখন আমাকে পড়াশোনার কথা বলতো তখন আমার প্রচণ্ড রকমের রাগ উঠে যেত। আমি স্কুলে যাওয়ার নাম করে এই পাড়ায় ওই পাড়ায় এখানে ওখানে ঘুরে বেড়াতাম। এই নিয়ে আমার পরিবারের মানুষ আমার উপরে অনেকটাই ক্ষিপ্ত। ছোটোবেলা থেকেই পড়াশোনার ফাঁকি দেওয়া একটা ছেলে ছিলাম আমি। ঠিক এইভাবে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে আমার আব্বা বুঝে যায় যে আমাকে দিয়ে আসলে আর পড়াশোনা হবে না। আবার শুধু সময় নষ্ট করতেছে। আমি স্কুলে যাই কিন্তু সবসময় লাস্টের ক্লাসে বসি, মানে লাস্টের বেঞ্চে বসি এবং পড়াশোনার প্রতি একেবারেই দুর্বল একটা স্টুডেন্ট ছিলাম আমি। এক পর্যায়ে আমার বাবা সিদ্ধান্ত নিল যে আমাকে আর পড়াশোনা করাবে না। বাবা ভাবলো আমাকে পড়াশোনা করিয়ে কোনো লাভ নাই, আমাকে দিয়ে কোনো কিছুই হবে না। আমার পড়াশোনা একটা সময় বন্ধ হয়ে গেল এবং বন্ধ হয়ে যাওয়ার পরে আমি তখন বাবার সাথে কাজে লেগে যাই। আমার বাবা দূর দূরান্তে বিভিন্ন পাড়ায় গ্রামে গঞ্জে ডেকোরেটরের বিভিন্ন স্টেজ বানাতো। ওখানে অনুষ্ঠানে আমার আব্বা যাইতো। লাইটিং টাইটিং থেকে শুরু করে স্পিকার থেকে শুরু করে বিভিন্ন কাজে ক্লাস 8 থেকে মানে আমার 8 বছর ক্লাস 8-এর বছর পড়াশোনা ছেড়ে দিয়ে আমি বাবার সাথে তখন কাজে লেগে যাই। আমার বাবা আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেত এবং খুব কম সময়ের ভিতরে লাইটিং, স্পিকার সেটিং, মাইক্রোফোন সেটিংয়ের যে কাজগুলো আছে এগুলো আমি মোটামুটি খুব কম সময়ের ভিতরে আয়ত্তে নিয়ে আসি এবং একটা পর্যায়ে আমি এগুলোর সার্ভিস খুব ভালো বুঝে যাই। এরকম করে আমি আমার বাবার সাথে দীর্ঘ প্রায় 4 থেকে 5 বছরের মতো কাজ করি। একটা সময় আমি টাগরা জোয়ান হয়ে যাই এবং ওই মুহূর্তে আমি তখন বিভিন্ন জায়গার অনুষ্ঠানগুলো আমি ডিল করতাম। আমি দোকানে বসতাম এবং মানুষজন দোকানে আসতো, আসার পরে তাদের কাছ থেকে আমি অ্যাডভান্স নিতাম এবং তাদের ঠিকানা লিখে রাখতাম। এরকম করেই আমার সময়গুলো কাটতো। আমি তখন বাড়ির মধ্যে, এলাকার মধ্যে জিম করতাম। আমার আসলে সুস্বাস্থ্যের প্রতি অনেকটা আকর্ষণ ছিল, স্বাস্থ্যবান বডি। এরপরে আমি খুব বেশি নজর দিতাম আমার ফিটনেসের উপরে, মানে আমার বডির উপরে আমি খুব নজর দিতাম। আমি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা করে জিম করতাম।
এবং এরকম করতে করতে একটা পর্যায়ে আমার মাথায় একটা নতুন আইডিয়া চলে আসছে। আইডিয়াটা একটু ব্যতিক্রমধর্মী। আইডিয়া হচ্ছে ঠিক এরকম, আমি তো বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে যাইতাম এবং শুধু শুধু রাত জেগে থাকতাম, বিয়ের অনুষ্ঠানে শুধু শুধু রাত জেগে থাকতাম এবং ওই বিয়ের অনুষ্ঠানগুলোতে আমি বিভিন্ন ধরনের স্পিকার ভাড়া দিতাম। তো স্পিকার যখন ভাড়া দিতাম ওরা বিভিন্ন জায়গা থেকে নৃত্যশিল্পী নিয়ে আসতো গায়ে হলুদের অনুষ্ঠানে নাচানাচি অথবা বিয়ের রাতে নাচানাচি করার জন্য। সেখান থেকে আমি যখন খুব ভালো একটা মার্সেল করে একটা ভালো বডি বানাতে পারি, মানে আমার যখন খুব সুদর্শন একটা বডি হয়, আমি তখন চিন্তা করলাম যে আমি নাচ শিখবো এবং আমি যদি নৃত্য শিখতে পারি তাহলে বিয়ে বাড়িতে তো আমি এমনিও বসে থাকি, লাইটিংয়ের কাজ যেহেতু করি, তো সেখানে যদি আমি দু একটা গানের সাথে একটু নাচি তাহলে এই থেকে আমার একটু মোটামুটি ভালো টাকা ইনকাম হবে। এই চিন্তা ভাবনা এবং শখের বশবর্তী আমি তখন নৃত্য শেখার জন্য আমাদের রাজশাহীতে খুব নামি দামি একটা নাচের ক্লাসে ভর্তি হই এবং সেখানে রাজু ভাই বলে একজন লোক ছিল, তিনি নাচের শিক্ষক ছিলেন এবং তিনার মাধ্যমে আমি তখন বিভিন্ন গানের সাথে নাচের একটা প্র্যাকটিস করি এবং একটা পর্যায়ে আমি বিভিন্ন বিয়ে যাত্রা এবং অনেক অনুষ্ঠানগুলোতে আমি তখন নাচতাম। দেখা যায় আমার আব্বার ওই ডেকোরেটরে যে পরিমাণে টাকা আসতো আমার নাচের বিল এর থেকেও বেশি হতো। সময়ের পরিবর্তনে দেখা যায় যে এরকম হচ্ছে, বিভিন্ন জায়গায় আমাকে নাচের জন্য নিয়ে যাচ্ছে। আমার আব্বার ডেকোরেটরের যদিও না যায় কিন্তু আমাকে ওখানে নৃত্যের জন্য নিয়ে যেত। তো এরকম করতে করতে আমি খুব ফেমাস হয়ে যাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানগুলোতে আমাকে নাচের জন্য হায়ার করা হয় এবং আমি আমার রাজশাহীর বিভিন্ন নাচের দলের সাথে যোগাযোগ করি, ওদের মাধ্যমে আমি নাচানাচি করি। এই করতে করতে আমার বাবা একদিন আমাদের রাজশাহী শহরেও কিন্তু দোকান ছিল, তখন আমরা বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ খুলে রাখতাম। তো রাজশাহী শহরে যে বড় দোকানটা ছিল ওই দোকানের মধ্যে তখন একটা হিন্দু বিয়ের একটা অর্ডার আসে। আমাদের পাড়া থেকে বেশ দূরের একটা পাড়ায় হিন্দু বিয়ের একটা অর্ডার আসে এবং সেখানে সমস্ত কিছু সাপ্লাই দিতে হবে। আপনারা তো বুঝেন হিন্দু বিয়ে মানেই হচ্ছে এক গাদা টাকা খরচ এবং সেই জন্য সব কিছুই লাগবে এবং সেই এস্টিমেটটা আমি তখন লিখলাম এবং লেখার পর আমার আব্বা আসলো, আব্বুকে দেখাইলাম। আব্বু তখন আমাকে বললো তো ভালোই তো, সমস্যা নাই, তুই তাহলে মালামাল রেডি কর এবং সেখানে গিয়ে অনুষ্ঠান করার ব্যবস্থা কর। তো আমি তখন ইভেন্টের কাজ করি, তো সব কিছু আমি তখন ঠিকঠাক করি এবং একটা পর্যায়ে আমি আমার টিম নিয়ে প্রায় 7 দিনের জন্য আমি তখন সেই হিন্দু বিয়ে বাড়িতে চলে যাই। এটা আমাদের রাজশাহীর মধ্যেই ছিল ওই 7 দিন পর্যন্ত ওখানে থাকবো, বিয়ে হবে, পুরো 7 দিন আমরা ওইখানে থাকবো। আমি সহ আমার সাথে আরও 4 জন, আমরা টোটাল 5 জন তখন একেবারে জামা কাপড় নিয়ে ওই বিয়ে বাড়িতে চলে যাই এবং সেখানে যাওয়ার পরে জিনার বিয়ে আর কি, ওই লোকটা অনেক বড় লোক, তার নিজস্ব ব্যবসা বাণিজ্য আছে, মুদির দোকান আছে, পাইকারি দোকান আছে, তিনি অনেক বড় লোক। তো তিনি আমাদেরকে থাকার জন্য একটা রুম দিল, যে রুমে আমরা থাকবো, আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা উনি করলো। তো আমরা ওই বাড়িতে থাকতেছি এবং লাইটিং ঠিকঠাক করতেছি, আমরা করতেছি। এরকম করে আপনার বিয়ের দিন রাতের বেলায়, হিন্দুদের বিয়ে মানেই তো ঢাক ঢোল বাদ্য তামাশা। তো আমার কিন্তু ওই দিন নাচ করার কোনো ইচ্ছা ছিল না, আমি যে নাচবো এরকম কোনো প্ল্যানিং নাই। আমি লাইটম্যান হিসেবে কাজ করতে গেছি, ওখানে লাইটিংয়ে কাজ করি এবং আমাদের স্পিকার বাজতেছে, হিন্দু মেয়েরা নাচানাচি করতেছে, হিন্দু মেয়েরা নাচতেছে, বিভিন্ন মুসলিম ছেলে মেয়েরাও নাচে। মোটামুটি খুব জাঁকজমটভাবে আনন্দ ফুর্তিরভাবে তখন এই বিয়ের অনুষ্ঠানটা চলতেছিল। একটা পর্যায়ে আমাদের ওই ডেকোরেটরের একটা ছেলে আছে, ও তখন আমার বলতেছে যে তানিম ভাই আপনি একটা নাচ দেন, এই ছেলে মেয়েগুলো কী নাচা নাচে, ওদের নাচানাচি ভাই পছন্দ হয় না, আপনি তো অনেক ভালো নৃত্যশিল্পী, একটা নাচ দেন। আমি তখন বললাম বেটা, মানুষ আমাকে হায়ার করে নিয়ে যায় নাচার জন্য, আমাকে টাকা দেয় আর আমি এখানে ফ্রিতে নাচবো? আমার বলে ভাই সব কি আর টাকার জন্য হয়, এখানে যারা নাচতেছে ওদের নাচ ভালো লাগে না, আপনি একটা নাচ দেন এবং আপনি পুরো স্টেজ কাঁপাই দিবেন। এরকম করে যখন ও আমাকে বললো, আমি একটা সময় সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, তাহলে আমি মোটামুটি একটা নাচবো প্ল্যানিং করলাম এবং একটা পর্যায়ে আমি তখন ওখানে একটা গানের সাথে নৃত্য করলাম এবং আমার ওই একটা নাচ দেখে স্টেজের পাশে যারা ছিল ওই পরিবারের এবং বাইরের মানুষগুলো অত্যাধিক খুশি হলো, সবাই ভীষণ আনন্দিত হলো এবং সবাই খুব অবাক হয়ে গেল যে ছেলেটা আমাকে বলতেছে এত ভালো করে নাচতে পারে। এবং সেদিন আমি 7টা গানের সাথে নৃত্য করি, 7টা গানের সাথে নৃত্য করি, আমি পুরো হাঁপিয়ে যাই, অনেকটা টায়ার্ড হয়ে যায় এবং এরপরের দিন সারাটা দিন আমি ঘুমিয়েছিলাম। বিকালবেলা ঘুম থেকে উঠছি, উঠার পরে আমাদের ওই এখানে আমাদের টিমের এক ছেলে আমাকে বলতেছে ভাই এক মেয়ে তো আপনার জন্য পাগল হয়ে গেছে। আমি বললাম বলে আপনি ঘুমানোর পরে সেই থেকে মেয়ে আপনারে বারবার এসে খুঁজতেছে, সকাল পর্যন্ত এই পর্যন্ত মনে হয় 100 বার আসা হয়েছে। আমি তখন বললাম তা মেয়ে আমারে খোঁজে কেন? বলে জানি না, বারবার বলতেছে যে তানিম ভাইয়া কই, তানিম ভাইয়ারে দেখবো। আমি বলছি আপনি ঘুমান, তো এই বারবার এসে বিরক্ত করতেছে।
আমি তখন বললাম ঘটনা কি, এই মেয়ে আমাকে খুঁজবে কেন? আচ্ছা ঠিক আছে দেখি আসো কথা বলবো। কিছুক্ষণ পরে আমি বেরোইছি এবং বেরোয়ার পরে ওই যে হিন্দু বাড়ির পাশে একটা দিঘি ছিল, দিঘির পারে ওখানে ফ্রেশ হয়ে একটু বসে আছি। এমন সময় প্রায় 8-10টা মেয়ে একসাথে আসছে, আইসা বলতেছে ভাইয়া আপনারা যাইতে বলছে। তাই আমি বললাম আমার যাইতে বলছে কে? বলে বাড়ির মধ্যে আসেন। তো মেয়ে মানে মেয়েগুলো ওইগুলো পিচ্ছি ছিল আর কি, ছোটো মেয়ে। আমাকে তখন টাইনে টুইনা বাড়ির ভিতরে নিয়ে গেল এবং নিয়ে যাওয়ার পরে ভাই আমি দেখলাম চেয়ারের মধ্যে বসে আছে একেবারে পরীর মতো সুন্দরী এক মেয়ে। এই মেয়েরে আমি এর আগে আর কখনো দেখি নাই, মানে অদ্ভুত রকমের সুন্দর। আমি এই মেয়ের মুখের দিকে তাকিয়ে আছি, মনে হয় যতক্ষণ তার মুখের দিকে তাকিয়ে আছি আমি ঠিক ততক্ষণ অন্য কোনো রাজ্যে হারিয়ে যাচ্ছি। অদ্ভুত সুন্দর চেহারা মেয়েটার। আমি এটার দিকে তাকিয়ে আছি। পরে আমি বললাম যে পিচ্ছিগুলো বলতেছে আপু আপনারা ডাকছে। পরে আমি বললাম যে আপনি আমাকে ডাকছেন, কোনো সমস্যা? স্টেজে কোনো সমস্যা না লাইটিংয়ের কোনো সমস্যা, চেয়ার টেবিল আরও লাগবে? মেয়েটা তখন হাসতেছে। আমি বললাম কী ব্যাপার, হাসেন কেন? আমাকে বলে আপনার নাম কি তানিম? আমি বললাম জি। বলে জানেন সকাল থেকে এই পর্যন্ত 100 বারেরও উপরে আমি আপনার রুমের সামনে গেছি, একটা মানুষ কীরকম মরার মতো ঘুমায় বলেন? আমি তখন বুঝে গেলাম আমাদের টিমের যে ছেলেটা বলল যে ভাই একটা মেয়ে আপনাকে বারবার এসে খুঁজতেছে, আমি বুঝে গেলাম এই মেয়ে তাহলে সেই মেয়ে। আমি বললাম কেন আমাকে খুঁজতেছিলেন? আমার টিমের ছেলেরা তো আছে, ওরাই তো সব কিছু করতে পারে, ওদেরকে বললেই তো করে দিবে। তারপরে মেয়েটা বলতেছে আমি যেই কাজের কথা বলবো এই কাজ ওই টিমের ছেলেরা করতে পারবে না, এইটা একমাত্র আপনিই করতে পারবেন। আমি তখন বললাম যে মানে আমি বুঝলাম না যে আপনি আমাকে কী বলতে চাচ্ছেন। আমাকে বলে কিছু মনে করবেন না, আপনি মুসলিম তো? আমি বললাম জি। মেয়েটা বলতেছে আমিও মুসলিম, আমার নাম প্রেমা। আমি বললাম যে প্রেমা তো কোনো মুসলিম মেয়েদের নাম না। বলে হ্যাঁ আমার মা আদর করে আমার নাম প্রেমা রাখছে। আমি তখন বললাম যে এইটা তো একটা হিন্দু বিয়ে এবং হিন্দু পাড়া, কিন্তু সেখানে আপনি মুসলিম হয়ে মানে আপনি কি আজকেই আসছেন? বলে না, বিয়ের অনুষ্ঠান যেদিন থেকে শুরু আমি তার আরও 3 দিন আগ থেকে আসছি। আমি তখন বললাম আসলে আমি বুঝলাম না যে একটা হিন্দু বিয়েতে আপনি এতদিন ধরে পড়ে আছেন, মানে আপনি একজন মুসলিম মেয়ে হয়ে কেন? আমাকে বলতেছে আসলে এই মানে যার বিয়ে তার মাকে আমার বাবা হচ্ছে বোন ডাকছিল, আমার বাবা বোন ডাকছিল এবং ডাকার পরে আমরা হচ্ছে ওনাদের সাথে আমাদের পারিবারিক একটা সম্পর্ক, রক্তের সম্পর্ক না হলেও আমরা পারস্পরিকভাবে খুব গভীর একটা সম্পর্কের মাঝে জড়িয়ে আছি। আমি তখন বললাম যাই হোক ভীষণ ভালো। পরে আমাকে বলে আপনি তো ঘুম থেকে উঠছেন, খাওয়া দাওয়া করছেন? আমি বললাম না আমি খাই নাই। বলে আপনি বসেন আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। আমি তখন একটু অবাক হয়ে গেলাম, এই মেয়েটা নিজে আমার জন্য খাবার নিয়ে আসছে। আমি খাওয়া দাওয়া করলাম, করার পর আমাকে বলে আচ্ছা আপনি কি প্রফেশনাল নাচেন, মানে নৃত্যগান নাকি আপনি নাচ শিখান? আমি বললাম যে না আমি তো আসলে নাচ শিখাই না, আমি নিজেই নাচি, বিভিন্ন অনুষ্ঠানে আমি নাচি, কিন্তু স্পেশালি আমি এখানে নাচার জন্য আসিনি, আমার বাবার ডেকোরেটর, আমি সব কিছু দেখাশোনা করব এবং এই হিসেবে আমার আসা। পরে বলে ভাইয়া কিছু মনে করবেন না, আমি আসলে আপনাকে বিরক্ত করতেছি একটা কারণে। যে কী কারণ? বলতেছে ছোটোবেলা থেকে না আমার খুব মানে ইচ্ছে ছিল যে আমি নাচ শিখব এবং এই নিয়ে বাবা মায়ের কাছে অনেকবার বলেছি যে আমার নাচ শিখতে ইচ্ছে করে, আমি নাচ শিখবো, কিন্তু আমরা তো মুসলিম পরিবার, আমার আব্বা মা আমাকে নাচ শিখায় নাই। তো আপনাকে একটা রিকোয়েস্ট করব, আমাকে একটা গানের সাথে, জাস্ট একটা গানের সাথে একটু নাচানিটা শিখাবেন, আমি একটা গানের সাথে একটু নৃত্য করতে চাই। আমি তখন বললাম দেখেন আমি তো এখানে নাচ শিখাতে আসি নাই, আমি এখানে আসছি আমার মানে ব্যবসার কাজে, সো আমি তো এরকম টাইম পাবো না। পরে মেয়েটা বলতেছে আমি এরকম করে রিকোয়েস্ট করতেছি আপনি আমার কথাটা শুনবেন না? আমি বললাম ঠিক আছে আপনি যদি বলেন, কিন্তু এই পাড়ার মানুষ কিছু মনে করবে না। বলে না আপনি যে রুমে থাকেন ওই রুমের মধ্যে আমি নাচবো, সেখানে ক্যাসেট প্লেয়ার নিয়ে যাব, ওইখানে নাচবো। আমি বললাম দেখেন আমি কোনো ঝামেলায় পড়তে চাই না। মেয়েটা বলে আপনি সত্যিই কোনো ঝামেলায় পড়বেন না, আমি রাতের বেলা আসবো। এই বলে রাত 10টার দিকে তখন এই মেয়ে আমার রুমে চলে আসছে এবং আয়শা বলতেছে ভাইয়া তাহলে এখানে শিখান। কী আর করবো, যেহেতু মেয়ে এরকম করে বলতেছে, আমি তখন এই রুমের মধ্যেই দরজা আটকিয়ে তখন মেয়েটারে নাচ শিখালাম, কীভাবে নাচতে হয়। একটা গানের সাথে মেয়েটা নাচবে, কমলার নৃত্য একটা গান ছিল এবং ওইটার সাথে মেয়েটা নাচবে। তো আমি তখন এটার সাথে নাচ শিখালাম এবং 2-3 দিন পর্যন্ত মেয়েটার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হলো এবং আমি তাকে নাচ শিখাতাম এবং আরও কয়েকটা গানের সাথে আমি তাকে নাচ শিখাই। তো এই পাড়াটা ছিল সম্পূর্ণ ফ্রি মাইন্ডের একটা এরিয়া, মানে কেউ কোনো কিছু সন্দেহ করতো না, মাইন্ড করতো না, মানে সবাই সবার মতো অনেকটা ভালো ছিল আর কি, কারো মাঝে কোনো সন্দেহ ছিল না। এবং এরকম করতে করতে তখন আমরা এখান থেকে চলে যাব, মানে আমাদের ইভেন্টের কাজ শেষ, তো বিয়েরও কাজ শেষ। তো মেয়েটা আমাকে বলতেছে যে তানিম ভাই কিছু না মনে করলে আপনার ফোন নাম্বারটা আমাকে দিয়ে যান, যদি আমি চলে যাই তাহলে মাঝে মাঝে আপনার সাথে ফোনে কথা হবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে আমার কন্ট্রাক্ট নাম্বারটা দিয়ে দেওয়ার পর আমি চলে যাই, আমাদের এখানের ইভেন্ট কমপ্লিট হয়ে যায়, দেন আমরা চলে যাই। এখন চলে যাওয়ার পরে এই মেয়ে আমাকে প্রতিনিয়তই কল দিত,
প্রায় সবসময় আমাকে কল দেয় এবং কল দিয়ে একটা কথাই জিজ্ঞেস করে, কেমন আছেন, ভালো আছেন কিনা, খাইছেন কিনা, কখন ঘুমাবেন, ঘুমাইছেন কখন। মানে যেটা বলে যে একটু মানে একটু বেশি বেশি আমাকে একটু মানে খোঁজ খবর নেওয়া, তক্ত তালাশ করা, একটু ওভার করতেছে। তো আমি তো আসলে সবসময় আমার নিজের কাজে ব্যস্ত থাকি, এরকম সময় পাই না এবং কথা বলার মতো সময়ও আমার নাই। আমি যথেষ্ট মেয়েটাকে ইগনোর করতাম। আসলে সত্যি কথা বলতে গেলে এই মেয়েটা ইগনোর করার মতো কোনো মেয়ে ছিল না। মানে আমি নিশ্চিত করে বলি যে যেই কোনো ছেলে এই মেয়ের দিকে যদি একবার তাকায়, দ্বিতীয়বার তাকাবে। তার চেহারা এত সুন্দর ছিল, কিন্তু ভাই আমার আসলে মেয়েটার দিকে ওভাবে তাকাইতে ইচ্ছে করতো না, মানে ওভাবে ভালো লাগতো না। আর প্রেম প্রীতি ভালোবাসা এগুলোর মাঝে বরাবরের মতো আমার একটু ক্যারা আছে, মানে আমি এগুলোর মধ্যে নাই। আমার কাছে মনে হয় প্রেম করা, প্রীতি করা এগুলো একটা পেঁচাল, বাড়তি একটা ঝামেলা। আমি এই ঝামেলার মধ্যে যেতে চাই না। কিন্তু মেয়েটা আমাকে কন্টিনিউয়াসলি ফোন দিত এবং ভালো না লাগলেও ধরেন এরকম করে কথা বলতাম। কথা বলতে বলতে একটা সময় যে কন্টিনিউয়াসলি মানে প্রতিদিন কথা বলতে বলতে এক পর্যায়ে মেয়েটার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করতে শুরু করে। ফোন দেয়, আমি তার সাথে কথা বলি, সে আমার সাথে কথা বলে এবং অল্প সময়ের মাঝে দুজন আর খুব পরিচিত হয়ে যায় এবং এইভাবে সময়গুলো কাটতে কাটতে মেয়েটা আমার শহরে আসতো, রাজশাহীতে, আমি তার সাথে দেখা করতাম এবং সে একটা জেলা শহরে থাকতো, আমি সেইখানে যাইতাম, ওইখানে তার সাথে আমার দেখা হতো এবং দুজনের মাঝে প্রায় গভীর একটা সম্পর্ক তখন শুরু হয়ে যায়। আমাদের আশেপাশে তখন যেই মানে ডেকোরেটরের দোকানগুলো ছিল সব বন্ধ করে দিই, শুধু শহরে একটা দোকান রাখি এবং এই দোকানটা তখন আমিই চালাইতাম, এটাই ছিল আমার দোকান। এরকমভাবে মেয়েটা যখন আমার সাথে এরকমভাবে গভীর একটা সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সে রাজশাহী শহরে আসতো, আইসা 2-3 দিন আমার ফ্ল্যাটে থাকতো। মানে আমি তো আমার ফ্ল্যাটে একাই থাকতাম, মানে আমাদের ওই দোকানের উপরে ফ্ল্যাট ছিল, আমি ওই ভাড়া বাসায় থাকতাম এবং ও 2-3 দিনই আমার সাথে থাকতো এবং এই 2-3 দিন ওর সাথে আমার শারীরিক সম্পর্কও হতো এবং অগণিতবার। এরকম করতে করতে আমি মেয়েটার প্রতি খুবই দুর্বল হয়ে যাই, এতটাই দুর্বল হয়ে যাই আমার কাজ কাম কোনো কিছুই ভালো লাগে না, সব কিছুই যেন অন্ধকার লাগে। 1 মিনিট এই মেয়ের সাথে কথা বলতে না পারলে মনে হয় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আমার নিঃশ্বাসে প্রশ্বাসে মেয়েটা তখন মিশে যায়। এক কথায় বলতে গেলে ও তখন আমার দেহের অক্সিজেন হয়ে যায়, আমি ওকে ছাড়া কোনো কিছুই বুঝি না। এবং এরকম করতে করতে খুব গভীর সম্পর্কে যখন জড়িয়ে যাই, একদিন হলো কি মানে প্রথম যেদিন এই জিনিসটা দেখলাম, একদিন দেখলাম, মানে আমি এতদিন পর্যন্ত কিন্তু জিনিসটা দেখে নেই, একদিন দেখলাম ওর হাতের মধ্যে হিন্দুদের একটা লোগো, ওম শান্তি যে একটা লোগো, ওরকম একটা লোগো। এবং এইটা দেখার পরে আমি একটু বিব্রত হয়ে গেলাম যে এইটা কি, মানে এরকম তো আমি আর কখনোই দেখিনি। ওর হাতের মধ্যে হিন্দুরা যেরকম ট্যাটু বসায় না, এরকম। তো আজকে বহু বছর ধরে ওর সাথে আমার রিলেশন, কিন্তু এরকমটা আমি দেখি নাই। এবং এইটা দেখার পর আমি একটু মানে চমকে গেলাম, বললাম, প্রেমা এটা কি, মানে এটা আমার কাছে একটু অন্যরকম লাগলো, এটা কি? আমাকে বলতেছে, আরে বাদ দাও তো, এটা এমনি লাগাইছি। আমি বললাম, তুমি আমারে বললা তোমাদের আশেপাশে কোনো হিন্দু পরিবার নাই এবং এই হিন্দু পরিবারটা ছাড়া যাদের বিয়েতে তুমি গিয়েছো তাদের ছাড়া তুমি কোনো হিন্দু পরিবারের সাথে মিশো না, তাহলে তোমার হাতের মধ্যে এই ট্যাটুটা কেন, মানে এটা কেন বসায় রাখছো? পরে ওর নিচের দিকে তাকায় থেকে বলতেছে, তানিম তোমাকে একটি ইম্পর্টেন্ট কথা বলার আছে। আমি বললাম, ইম্পর্টেন্ট কী কথা? আমাকে বলে, আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। মানে আমি এটা শোনার পর মানে আমার মাথা আসমানটা ভেঙে পড়ছি। কী বলো তুমি এগুলো? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার বিয়ে ঠিক হয়েছে মানে এইটা কী ধরনের কথা? আমাকে বলে, হ্যাঁ আমার বিয়ে ঠিক হয়ে গেছে এবং পারিবারিকভাবে হচ্ছে আমার বাবা আমার জন্য ছেলে দেখছে, দেন হচ্ছে আমার বিয়ে হয়ে যাবে। অ্যান্ড আমি তখন মানে বোকার মতো ওর দিকে তাকিয়েছি, বলি, কী বলো তুমি এগুলো কোনো কথা নাকি? আমি তোমার ভালোবাসি আর তুমি আমার ভালোবাসো, আমাদের এত বছরের সম্পর্ক, আর তুমি আমাকে বলতেছো তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? আমি তো দুনিয়ার বুকে আগুন জ্বালাই দিব, এইটা কেমন কথা? তুমি তো কখনোই অন্য কারো বউ হতে পারবা না। আর এত কিছু হয়ে যাওয়ার পরে তোমার লজ্জা করবে না যে অন্য একটা ছেলের সামনে গিয়ে তোমার কাপড় খুলতে? ও তখন আমার দিকে তাকিয়ে থেকে বলে, তুমি কি আমাকে বিয়ে করবা? আমি বললাম, বিয়ে করবো মানে? অবশ্যই বিয়ে করব, আলবাত বিয়ে করব। ও আমাকে বলে, তুমি একটা হিন্দু মেয়েকে বিয়ে করবা? আমি বললাম, হিন্দু? কে হিন্দু? ও তখন নিচের দিকে তাকিয়ে আছে। আমি বললাম, প্রেমা নিচের দিকে তাকিয়ে আসছো কেন? হিন্দুকে? ও তখন বলে, আমি। মানে আমি তখন জাস্ট অবাক হয়ে যাচ্ছি ওর কথাগুলো শুনে, কি বলে? আজকে এত বছরে ও আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, সুবহান আল্লাহ ছাড়া কোনো কথাই বলতো না। ওর মুখের মধ্যে আমি জীবনে একটাবারের জন্য মা কালী নামটা শুনি নাই, কালিমা নামটা শুনি নাই। আমি বললাম যে, এটা তুমি কি বলো? ও আমাকে বলে, আমার নাম কি জানো? আমি বললাম, কি? ও বলে, আমার নাম প্রেমাশ্রী। আমি বললাম, প্রেমাশ্রী?
ও বলে, হ্যাঁ আমার নাম প্রেমাসী এবং আমি একটা হিন্দু ধর্মের মেয়ে। আমি বললাম, তুমি এটা কী বলতেছো? তার মানে কি তুমি এতদিন ধরে আমাকে ধোঁকা দিয়েছ? তুমি আমার সাথে যে সম্পর্কে ছিলা তাহলে এটা মিথ্যে সম্পর্ক? আমাকে বলছে, দেখো আজ তোমাকে কিছু সত্য কথা বলে যাই, এরপর জানি না তোমার সাথে দেখা হবে কি না, এরপর জানি না তোমার সাথে কথা হবে কি না, কিন্তু আজকের কথাগুলো বলে যেতে পারলে না বুকটা অনেক ঠান্ডা হবে, শরীরটা অনেক পাতলা হবে এবং বুকের ভিতর জমে থাকা পাথরটা সরে যাবে। দেখো ওই বিয়ের অনুষ্ঠানে আমি ইনভাইটেড ছিলাম এবং যে মেয়েটার বিয়ে আমি তাদেরই আত্মীয়। তো আমিও একটা হিন্দু পরিবারের মেয়ে, আমার বাবা মাও হিন্দু। তো সেখানে আমি যখন গিয়েছিলাম, যাওয়ার পরে আমি খুব একটু শেমলি, একটু লজ্জা পাই, ঘরের মধ্যে বসে থাকি, খুব একটা ঘর থেকে বেরোই না। কিন্তু সেদিন জানালার ফাঁক দিয়ে তোমার নাচটা দেখে আমি পাগল হয়ে গেছি। বিশ্বাস করো, আমি তোমার সাথে তোমার নাচটা দেখে আমি তোমার প্রতি এতটাই আকৃষ্ট হয়ে গেছি যে আমি তোমাকে ছাড়া কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। আমাকে তোমার খুব ভালো লেগেছে, বিশ্বাস করো। এবং আমি চিন্তা করছি যেভাবেই হোক আমি তোমার সাথে রিলেশন করব। আর আমি যদি হিন্দু পরিচয় দিই তাহলেও হয়তো তুমি আমার সাথে রিলেশন করবা না। এই ভয়ে সেদিন আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। আসলেই আমি হিন্দু একটা মেয়ে। আমি অবাক হয়ে গেলাম যে প্রেমা নামটা শোনার পরেও তুমি কোনো কিছু বললে না। আমি বললাম, না আমি তো বলছিলাম যে প্রেমা হিন্দুদের নাম। ও বলে, হ্যাঁ আমি তোমাকে বুঝাইলাম আর তুমি বুঝে গেলা। তোমার ওই বোকা স্বভাবটাই আমাকে তোমার প্রতি আরও আকৃষ্ট করে তুলেছে। আমি তখন বললাম, প্রেমা হিন্দু কি মুসলিম, বৌদ্ধ কি খ্রিস্টান আমি তা জানি না, আমি একটা কথাই জানি, আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে পাওয়ার জন্য পৃথিবীতে যা করতে হয় আমি তাই করব। আমি তোমাকে ছাড়া বাঁচব না। ও তখন আমাকে বলে, দেখো তানিম, হিন্দু মুসলিমদের মাঝে অনেক বড় একটা ধর্মের দেওয়াল আছে। সেই দেওয়াল ভেদ করে না তুমি আমার হতে পারবা না আমি তোমার হতে পারবো। আমাদের সম্পর্কটাকে এখানেই ইতি টানতে হবে, এরপরে আমি আর তোমার সাথে যোগাযোগ করব না। এই বলেও তখন বেরিয়ে যাচ্ছে। আমি কি ওকে আটকাবো, ওর হাত ধরবো, না কি করবো আমি কিছুই বুঝি না। একটা পর্যায়ে ও আমার সামনে থেকে হাঁটতে হাঁটতে নিচে নেমে রিক্সা করে চলে গেল। আমি সেদিন মনে হয় আমার জীবনের সবচেয়ে কষ্টের একটা দিন কেটেছে। চিৎকার করে দরজা জানালা বন্ধ করে ঘরের মধ্যে কাঁদতেছি, আমার সাথে এটা কী হইল। কোনোভাবেই নিজের মনটারে বুঝাইতে পারতেছি না। মনের সাথে যুদ্ধ করতে করতে আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি। একটা পর্যায়ে সিদ্ধান্ত নিয়েই নিলাম, যা আছে কপালে তাই হবে, ভাগ্যে যা আছে তাই হবে। আমি ওকে ভালোবাসি, ও কোন ধর্মের মেয়ে কোন জাতের মেয়ে এসব আমার দেখার দরকার নাই। আমি তাকে ভালোবাসি আর যে কোনো কিছুর বিনিময় হোক আমি আমার ভালোবাসার মানুষকে জয় করব এবং করেই ছাড়ব। এক পর্যায়ে আমি তার এলাকাতে যেতে শুরু করলাম, তাকে ফোন দিয়ে বিরক্ত করতে শুরু করলাম। ও আমার সাথে কথা বলে না, আমাকে ইগনোর করে। আমি একটা সময় তার বাড়ির আশেপাশে গিয়ে ওখানে গিয়ে থাকতাম, 2-3 দিন ধরে ওখানে পড়ে থাকতাম। দোকানে আসতাম না, দোকান খুলতাম না। একদিন আমার ফোনও রিসিভ করছে, রাত তখন প্রায় আনুমানিক 1:30টার মতো বাজে। ভাই আমি আপনাকে কাউন্ট করতে পারবো না যে প্রতিদিন আমি তারা কত কল দিতাম। 24 ঘন্টা তারা কল দিয়ে যেতাম, 24 ঘন্টা, আর কোনো কাজ নাই। খাইতাম না, ঘুমাইতাম না, শুধু ওরে কল দিতাম। একদিন রাতে মধ্যরাতে আমার কল রিসিভ করছে। রিসিভ করার পরে আমারে বলতেছে, তুমি কি পাগল হয়ে গেছো? আমি বললাম, তুমি আমাকে পাগল বানিয়ে জিজ্ঞেস করতেছো আমি পাগল হয়ে গেছি কি না? তুমি আমার পেটে চাকু ঢুকে আমারে বলতেছো আমি ব্যথা পাই কি না? আমাকে বলে, তানিম দেখো এরকম সম্পর্ক অনেকেই হয়, সম্পর্ক হলেই যে ভালোবাসা হলেই যে ভালোবাসার মানুষটিকে বিয়ে করতে হবে এরকম কোনো কথা নাই। পৃথিবীতে এরকম অসংখ্য সম্পর্ক আছে যারা ঘর বাঁধে নেয়। আমি বললাম, ইচ্ছে করে আমার ভালোবাসার মানুষটাকে তো আমি হারাতে পারবো না। আমাকে বলে, তাহলে কি তুমি একটা হিন্দু মেয়েকে বিয়ে করবা? আমি বললাম, হ্যাঁ আমি একটা হিন্দু মেয়েকে বিয়ে করব। ও বলে, দেখো আমার পরিবার তোমাকে মেনে নিবে না, আর এরকম তুমি মুসলিম তুমি কখনো হিন্দু হবা না, আর তুমি হিন্দু হলেও আমার পরিবার তোমাকে মানবে না। আমাদের পরিবারটা অনেক গরিব একটা পরিবার, শুনলে অবাক হবা, আমরা শিল পরিবার। আমার পরিবারের সবাই হচ্ছে শিলের কাজ করে। এরপরেও তুমি কেন বুঝতেছো না যে তোমার সাথে আমার সম্পর্ক হবে না? আমি বললাম, দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি, এক একটা নিঃশ্বাস নিতে আমার এত কষ্ট হচ্ছে যে মনে হয় আমার ভিতর থেকে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, আমি নিঃশ্বাসটা ঠিক নিতে পারতেছি না। প্রেমা তুমি আজকে রাতে যদি আমার কাছে না আসো, তোমাদের বাড়ির পিছনে এই জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, তুমি যদি না আসো তাহলে প্রেমা তুমি স্পষ্ট করে শুনে রাখো যে কালকে সকালে এখান থেকে মানুষ আমার লাশ নিয়ে যাবে। আমার জীবনে সকালে সূর্যটা উদয় হবে না প্রেমা, আমি এখানে মারা যাব। ও তখন আমাকে বলতেছে, এরকম পাগলামি করো না, একটু বুঝতে চেষ্টা করো। আমি বললাম, না
আমার কোনো বুঝাবুঝি নাই। এবং এরকম করতে করতে একটা সময় ও ফোনে কথাবার্তা বলতে বলতে ওদের বাড়ির পিছনে যে জায়গায় আমি দাঁড়িয়েছি ওখানে আসে। আমি তখন ওর পা জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করে বলতেছি, তুমি আমার সাথে চলো, প্লিজ তুমি আমার সাথে চলো, আমার সাথে চলো। ও বলে, বুঝতেছো না আমি হিন্দু। আমি বললাম, তাতে কি, চলো তুমি আমার সাথে। সেদিন জোর করে গুটগুটে ওই রাতের অন্ধকারে আমি তখন তাকে নিয়ে আসি। ও আমারে বলে, আমারে কোথায় নিয়ে যাবা? সকালে সূর্যটা তখন উঠলো, দুজনে একসাথে নাস্তা করলাম। ও এক কাপড়ে বেরিয়ে আসছে ঘর থেকে, আমারে বলে, আমারে কোথায় নিয়ে যাবা? আমি বললাম, কোথায় মানি? যেখানে আমার বাড়ি, যেখানে আমার ঘর, আমি সেখানেই তোমাকে নিয়ে যাব। ও আমাকে বলে, নিয়ে কি বলবা? আমি বলবো আমি একটা হিন্দু মেয়েকে নিয়ে আসছি, এটা বলবো, আমি তাকে বিয়ে করব। ও বলে, আমাদের সম্প্রদায়ের হিন্দু মুসলিম তো বিয়ে হয় না। আমি বললাম, এত কথা আমি জানি না, আমি তোমাকে আমার মায়ের কাছে নিয়ে যাব। এরপরে আমি ওকে ডিরেক্টলি আমার বাড়িতে নিয়ে গেছি। তো বাড়িতে নিয়ে যখন ঘরে ঢুকছি, ঢুকার পরে আমার আব্বা ওরকমভাবে কোনো কিছু সন্দেহ করে নাই এবং মা জিজ্ঞেস করে, এটা কে? আমি বললাম, ওর নাম প্রেমা। আমার আম্মা বলে, প্রেমা হিন্দু? আমি বললাম, হ্যাঁ। মা বলে, এখানে নিয়ে আসলি যে? আমি বললাম, মা আমি ওকে বিয়ে করব। আমার মা বলে, কি বলিস, এদিকে আয়। এই বলে মা আমাকে তখন পাশের রুমে নিয়ে গেল এবং নিয়ে গিয়ে বলতেছে, তানিম এগুলো কী বলতেছিস উল্টাপাল্টা? মেয়ে একটারে হাত ধরে নিয়ে আসলে ঘরের মধ্যে, আর বলতেছিস হিন্দু, এখন বলিস বিয়ে করবি। আমি বললাম, মা আমি তোমার সাথে এক বিন্দুও মজা করতেছি না, আমি যেটা বলতেছি আমার অন্তঃস্থল থেকে বলতেছি, আমার মন থেকে বলতেছি। আমি মেয়েটাকে ভালোবাসি, ওর নাম প্রেমা, আজকে বহু বছর ধরে ওর সাথে আমার সম্পর্ক, আমি ওকে ভালোবাসি, আমাকে নিয়ে আসছি। আমার মা তখন বলে, তুই হিন্দু মেয়ে বিয়ে করবি? আমি বললাম, হ্যাঁ আমি হিন্দু মেয়ে বিয়ে করবো। তখন আমার মাথায় পুরো রক্ত উঠে আসে, মানে আমি তখন আর আমার ভিতরে নাই, মনে হয় আমার ভিতরে অন্য আত্মা বসবাস করে। একটা পর্যায়ে মা তখন প্রেমারে আলাদা একটা রুমে ডাক দিল। ডাক দেওয়ার পরে এবং অনেকক্ষণ কথাবার্তা বলার পরে মা তখন বেরিয়ে আসছে, এসে বলতেছে, মেয়ে তো মুসলিম হওয়ার জন্য রাজি হয়েছে। আমি বললাম, আলহামদুলিল্লাহ, কি বলো, মুসলিম হবে? মা বলে, হ্যাঁ মুসলিম হবে, আমি তোর বাবার সাথে কথা বলি। এবং এই কথা বলার পরে মা তখন বাবার সাথে কথা বলতে গেল। বাবার সাথে কি কথা হলো আমি জানি না, মুহূর্তের মধ্যে বাবা এসে আমাকে জুতা দিয়ে পিটাইতে শুরু করলো এবং আমাকে পিটাইতেছে, আমি চিৎকার করতেছি। একটা সময় প্রেমাও ঘর থেকে বেরোয়, আব্বা প্রেমারও পিটাইতে আসে। মানে এমন একটা অবস্থা ঘরের মধ্যে তখন হয়ে গেছে, আমার ছোট ভাইরা আমার আব্বারে ধরে রাখতে পারতেছে না। ওই সময় আমার বড় দুই বোনের বিয়ে হয়ে যায়, আমার ছোট ভাইরা আমার আব্বারে ধরে রাখতে পারতেছে না, আব্বা সবার উপর দিয়ে আমাকে পিটাইতে আসে। আব্বার কথা, আব্বা আমাকে মেরেই ফেলবে, আমাকে আস্ত রাখবে না। এবং ওই পরিস্থিতির মধ্যে পড়ার পরে আব্বা তখন বলে, তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, তুই আমার সন্তান না, তুই আমার সন্তান না, আমি আজকের পর থেকে তোর চেহারাই দেখতে চাই না, আমি আজকের পর থেকে তোর চেহারা দেখতে চাই না, তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। এবং সেদিন আমি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পরে প্রেমা তখন বলতেছে, বলেছিলাম না আমাকে নিয়ে তুমি নিজের বিপদ ডেকে এনো না, আজকে আমাকে নিয়ে নিজের বিপদ ডেকে আনলা তো। আমি বললাম, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে পাওয়ার জন্য শুধু আমার বাবা কেন, গোটা দুনিয়ার সাথে যুদ্ধ করতে পারবো। এই বলে আমি তার সাথে ঘর থেকে বেরোই। পরে মা আমারে ফোন করে বলে, তুই তো নানু বাড়িতে যা, আমি রাতে আসবো। আমি বললাম, নানু বাড়িতে যাবো? বলে, হ্যাঁ আমি তো নানুরে ফোন করে দিতেছি, তোর নানু বাড়িতে যা। পরে আমি আমার নানু বাড়িতে গেছি। নানু বাড়িতে যাওয়ার পরে আমার মামারা সবাই পয়সাওয়ালা, অনেক বড়লোক মানুষ। ওখানে যাওয়ার পরে নানু তখন আমার ঘরের মধ্যে নিল এবং প্রেমার সাথে নানু তখন কথা বলতেছে। একটা পর্যায়ে আমার মা রাতের বেলায়, রাত্র প্রায় 11:30টার দিকে মা আসছে। আইসা মা আমারে বলে, এটা তুই কী করলি? আমি বললাম, মা আমি জানি না। মা বলে, এটা কি তুই ঠিক করলি? আমি বললাম, মা আমি সেটাও জানি না। আমার মা বলে, এখন কি করবি, এই মেয়ের মা বাবা। আমি তখন বললাম যে কিছুই জানি না মা, আমি ওকে নিয়ে আসছি, আমাকে ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, যার জন্য আমাকে নিয়ে আসছি। আমি জানি আমি একটা মুসলিম ছেলে হয়ে একটা হিন্দু মেয়েকে বিয়ে করতে পারি না এবং তোমরাও তা সহজে মেনে নিবা না, কিন্তু বিশ্বাস করো মা, আমি ওর সাথে কথা না বলে থাকতে পারবো না, আমি ওকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। আমার মা তখন আমার মামারে ডাইকে বলল, একটা কাজী ডেকে আন, একটা হুজুর ডেকে আন। আমার মামা তখন আমার মাকে বলতেছে, পাগলামি করেন না, ছেলের কথা মতো আপনি এগুলো করেন না, ধুলাবে আপনাকে মেরে ফেলবে। আমার মা বলল, মেরে ফেলবে, তোরা যা কাজী নিয়ে আয়। এবং এরকম বলার পর তখন আমার মামা গেল, মামা কি একটা হুজুর আনলো, একটা কাজী আনলো। এবার হুজুর হচ্ছে আপনার প্রেমারে কলমা পড়াইলো, মুসলিম বানাইলো, আর কাজী হচ্ছে তখন বিয়ে পড়াবে। বিয়ে পড়ানোর জন্য বসছি ঘরের মধ্যে, বিয়ে হবে এবং রাত্রে 12:30 বাজে আমাদের তখন বিবাহ সম্পন্ন হয়। আমাদের কোনো কাবিন হয় না, কারণ প্রেমা ঘর থেকে কোনো ডকুমেন্ট নিয়ে আসেনি, আর ডকুমেন্ট আনলেও তো ও হিন্দু মেয়ে ছিল, তো মুসলিম না, সো ডকুমেন্ট বানাবো কী করে। সো আমাদের কোনো কাবিন হয় নাই, শুধুমাত্র হুজুর আমাদেরকে কলমা পড়াই দেয়
এবং কলমা পড়ি দেওয়ার পরে আমি তখন প্রেমারে নিয়ে বাসর ঘরে ঢুকি। আমার কাছে মনে হয় পুরো স্বর্গটা যেন আমার ঘরে সেদিন এসে ধরা দিয়েছে। প্রেমা যখন আমার ঘরে আসছে, প্রেমা যখন আমার দিকে তাকাচ্ছে, আমি যখন প্রেমাকে আমার ঘরের মধ্যে পেলাম, যদিও প্রেমা বউ সাজেনি, কিন্তু এরপরেও প্রেমাকে পাওয়ার পরে পুরো পৃথিবীটা আমার কাছে আলোকিত হয়ে গেল। এবং এই ঘটনার পরে সকালবেলা মা যখন আমার বাড়িতে গেল, আমার আব্বা আমার মায়ের সাথে অনেক দুর্ব্যবহার করলো এবং মাকে দিব্যি দিয়ে বলল, যে কসম দিয়ে বলল, তুই আজকের পর থেকে যদি কোনো দিন তানিমের চেহারা দেখতে যাস বা তানিমের সাথে কথা বলিস, আমি তোরে তালাক দিয়ে দিব। এইরকম কঠিনভাবে আমার বাবা আমার মাকে বলল। বলার পরে আমার মা তখন অনেক বেশি কষ্ট পেল। এরপরে মা আর আমাকে দেখার জন্য আমার নানু বাড়িতে আর আসে না, আমাদের সাথে আর কথা বলে না, এবং তখন আমি একাই প্রেমার সাথে থাকতে শুরু করি নানু বাড়িতে। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার নানু, আমার মামা যারা আছে তারা আমাকে খুব ভালোবাসে, আমাকে অনেক বেশি ভালোবাসে। তাদের ভালোবাসা আমি বলে বোঝাতে পারবো না। এবং এরকম করে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার আব্বা তখন খুব রেগে গেছে আমার উপরে, মানে এত রেগে গেছে বলার মতো না। আব্বু তখন সিদ্ধান্ত নিল যে তার সমস্ত স্থাবর যে সম্পত্তি আছে, তার যে বাকি যে 2 মেয়ে আর 2 যে ছেলে আছে ওদের নামে লিখে দিবে। মানে আব্বা বলতেছে আমি মরে গেলেও যাতে আমার সম্পত্তির কোনো ভাগ আমার ছেলে, মানে আমার বড় ছেলে তানিম না পায়। এই জন্য আমাকে উনি ত্যায্য করে দিছে, মানে মুখে মুখে ত্যায্য করছে, এবং করার পরে ওনার সম্পত্তির 1 ফোঁটা উনি আমাকে দিবে না। এবং এই রকম অবস্থা করার পরে মানে সবার কাছে তখন আব্বা বলতেছে, এবং এরকম করতে করতে একটা পর্যায়ে শুনতে পাই আমার নানুর মুখে যে আমার বাবা তার সমস্ত সম্পত্তিগুলো তার 2 মেয়ে আবার 2 ছেলের নামে লিখে দেয়। এবং প্রেমা তখন আমাকে বলে আমাদের ভবিষ্যতের কি হবে, আমাদের বাচ্চা কাচ্চা হবে, আমরা কোথায় যাব, কি করব। নানুর বাড়িতে তখন পড়ে আসি খুবই, মানে একটা কথা সত্যি যে নানু কখনো আমাদের সাথে খারাপ ব্যবহার করতো না, নানু কোনো কিছুতে আমাদেরকে অভাব দিত না। নানুকে যখন যেটা বলতাম নানু সেটাই শুনতো, এবং আমাকে বিশেষ করে নানু অসম্ভব রকমের ভালোবাসতো। তো এরকম করতে করতে ওই বাড়িতে পড়ে আসি খুব দুঃখে কষ্টে যন্ত্রণায় নানু বাড়িতে, মানে এরকমভাবে তখন সময়গুলো কাটতেছে। এরকম করে কাটতে কাটতে প্রেমা তখন আমাকে বলে যে তানিম, তোমার আব্বা তো সব কিছুই তোমার 2 ভাই আর 2 বোনকে দিয়ে দিল, আমাদের ভবিষ্যতের জন্য তো তোমার আব্বা কিছু রাখলো না। এবং ওই পর্যায়ে আমি দেখতাম যে প্রেমা আমার মামানিদের সাথে অনেক গভীরভাবে মিশে গেছে। মামানিদের সাথে ঘরে যায় আমার 2 মামানি, এবং মামানির সাথে ঘরে যায় মামাতো বোনদের সাথে ওর প্রেমার অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। একটা পর্যায়ে প্রেমা আমারই বলতেছে, আমি তোমার একটা কথা বলি, আসলে জানি না তোমাকে কথাটা কিভাবে বলবো, আর বললেও বা তুমি আমার কথা রাখবা কিনা। যদি তুমি আমার কথা রাখো তাহলে আমাদের জন্য ভবিষ্যৎটা অনেক সুখের হবে, আর যদি তুমি আমার কথাটা না রাখো তাহলে বিশ্বাস করো আমাদের জন্য ভয়াবহ কষ্ট অপেক্ষা করতেছে। আমি তখন বললাম, তুমি আমাকে বলো কি করতে হবে, এবং তুমি যেটা করতে বলবো আমি সেটাই করব। ও তখন আমাকে বলে, আমি তোমার বড় মামির ঘরে কিছু গয়নাগাটি দেখেছি, স্টিলের আলমারিতে তোমার বড় মামির অনেক গয়নাগাটি আছে। আমি তোমার বড় মামির ঘরে যাব এবং তুমি সহ তোমার বড় মামির ঘরে আমরা চুরি করব। আমি রাতে তোমার বড় মামির সাথে থাকবো, এবং থাকার পরে সেই ঘর থেকে গয়না চুরি করব। গয়না চুরি করে আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব শহরে, এবং শহরে গিয়ে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করবো, কিছু একটা করব, এই নিয়ে আমরা চলবো। এছাড়া আমাদের ভবিষ্যৎকে বলো, তোমার মাও তো আর তোমার কাছে আসবে না, তোমার আব্বা তোমার আম্মাকে যেই কসম দিয়েছে, আর 2 দিন পরে তোমার মামারা যদি আমাদেরকে লাথি মেরে বের করে দেয় তাহলে আমরা কোথায় যাব বলো, আমরা কার দুয়ারে গিয়ে দাঁড়াবো। আমি তখন বললাম, প্রেমা, আমার মামা মামি আমাকে আশ্রয় দিয়েছে, আমার নানু আমাকে আশ্রয় দিয়েছে, তারা আমাকে এত ভালোবেসেছে, আমি কি করে তাদের ঘরে চুরি করব তুমি আমাকে বলো। ও আমাকে বলে, এই ছাড়া তো আর কোনো পথ খোলা নাই, বলো এই ছাড়া আর কী বা করার আছে, আমাদেরকে এটাই করতে হবে। আমি তখন ওরে বুঝাইলাম যে না, আমরা এটা না করে আমরা অন্য কিছু করি, কিন্তু না, ও আমাকে বলতেছে এখন তোমার মামি অসুস্থ। ওই সময় আমার বড় মামি অনেকটা অসুস্থ, তা আমাকে বলতেছে যে এই সুযোগেই কাজটা করতে হবে, এবং এই সুযোগটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে অনেক বড় পস্তাইতে হবে। এরকম সুযোগ বারবার আসে না, সুযোগ যেহেতু পাইছি এই সুযোগটাকে কাজে লাগাইতে হবে। ওরে যতভাবেই বুঝাইলাম ও আমার কোনো বোঝ নিল না। ঠিকই রাতের বেলায় ও তখন মামির সাথে ঘুমাইলো। মধ্যরাতে আমারে কল দিয়া বলতেছে, আমি তোমার মামির স্টিলের আলমারি খুলে স্বর্ণ গয়না সব নিয়ে নিছি, আমি এখন বের হব। আমি বললাম, প্রেমা, আমার বুক ধরপড় করে কাঁপতেছে, যদি ধরা খেয়ে যায়। ও বলে, ধরা খাবো না, তুমি বেরো। এরপর আমি তখন এই প্রেমার সাথে আমার নানু বাড়ি থেকে সেদিন ওই রাতের ওই ঘুটঘুটে অন্ধকারে পালিয়ে যাই, এবং পালিয়ে সেদিন আমরা ডিরেক্টলি ঢাকায় চলে আসি। এবং ঢাকায় চলে আসার পরে তখন আমি ঢাকায় আসি ওর সাথে, এবং ঢাকায় আসার পরে ওর এক মেয়ে বান্ধবী,
মানে ওই মেয়েটাও হিন্দু, ওই বাসায় তখন আমরা উঠি। ওই মেয়েটাও হিন্দু, মেয়েটাকে বিয়ে দেয় ঢাকাতে। ওই মেয়ের জামাই হচ্ছে গার্মেন্টসের সুপারভাইজার, অনেক মানে ভালোই টাকা পয়সা কামায়। তখন ওই মেয়ের সাথে আমি তখন ওই মানে প্রেমার সাথে তখন ওর বান্ধবীর বাসায় উঠি। তো আমি তখন মোবাইল ফোন বন্ধ করে দিই, প্রেমও তার মোবাইল ফোন বন্ধ করে দেয়। কারণ ফোন দিলে কি বলবো মানে, এবং লজ্জার বিষয় তো একটা, আমি আর আমার মামির সাথেও কথা বলি না, মানে টোটালি মোবাইল টোবাইল সব কিছু বন্ধ করে দিয়ে ওভাবেই তখন পড়ে আসি ঢাকাতে। এবং চিন্তা করতেছি কি করা যায়, কিছু তো একটা করতে হবে, এভাবে তো থাকা যাবে না। প্রেমা তখন আমাকে বলতেছে তুমি কিছু একটা করার জন্য চেষ্টা করো, টাকাগুলো যেহেতু আছে, মানে তখন কিন্তু গোল্ড আস্তে আস্তে বিক্রি করতেছি, মানে স্বর্ণগুলো বিক্রি করে সে সময় প্রায় আমাদের 2.5 থেকে 3 লাখ টাকার মতো হয়। ওই সময় অবশ্য স্বর্ণের এত দাম ছিল না, মানে স্বর্ণের এত দাম নাই, মোটামুটি যতটুকুই আছে মানে অত বেশি নেই। তো 3 লাখ টাকার মতো হয়েছে স্বর্ণগুলো বিক্রি করার পরে। এবার আমি চিন্তা করতেছি 3 লাখ টাকা দিয়ে আমি কিছু একটা করব। তো আমি ওর বান্ধবীর বাসায় থাকতেছি। এইভাবে থাকতে থাকতে তখন ওর বান্ধবীর যে হাজব্যান্ড যে গার্মেন্টসে চাকরি করে এবং ওই ভাইয়ের সাথে, হিন্দু ভাইয়ের সাথে তখন কথাবার্তা বলে ওদের গার্মেন্টসের সামনে আমি তখন একটা দোকান দেওয়ার প্ল্যানিং করি, যে একটা টং দোকান করে একটা ছোট দোকান দিব, চা বন বিস্কিট এগুলো বিক্রি করব। এবং এইটা একটা প্ল্যানিং করলাম। এই প্ল্যানিং করে আমি তখন প্রেমারে জানাইলাম যে প্রেমা এই ঘটনা, আমি এটা করতে চাই, চা বিস্কিট বিক্রি করব গার্মেন্টসের শ্রমিকদের কাছে, তুমি আমাকে কি বলো? ও আমাকে বলে ছি, শেষ পর্যন্ত তুমি একজন মানে মানে তুমি এইরকমভাবে চিন্তা করলা যে তুমি চা বন, আমি চাওয়ালাকে বিয়ে করছি, বন বিক্রি করা বেটাকে আমি বিয়ে করছি, আমি তোমার মতো ছেলেকে বিয়ে করছি, ছি তোমার চিন্তা এত নিচে। আমি তখন বললাম হাতে আছে 3 লাখ, এখন 3 লাখ টাকা দিয়ে কি আমি হাতি ঘোড়া কিনবো? আমাকে তখন বলতেছে শোনো, তুমি উল্টাপাল্টা কাজ করো না, তোমার কিছু করা লাগবে না, আমি একটা ভালো আইডিয়া পাইছি। আমি তখন বললাম ভালো আইডিয়া মানে? ও বলে টাকাটা খরচ করবা না, টাকাটা রেখে দাও, টাকাটা পরে কাজে আসবে। আমি তখন বললাম এই নিয়ে ও জানি প্রচুর সকালবেলা চলে যায়, বিকেলে আসে না। আমি মনে করছি ও মনে হয় কোথাও চাকরির সন্ধানে যায় বা চাকরি করতে যায় এরকম। এভাবে কয়েকদিন পরও তখন একদিন আমাকে বলতেছে যে তানিম তোমাকে একটা কথা বলি, আমার কথাটা শোনো। আমি বললাম বলো। ও আমাকে বলতেছে আমি না এফডিসিতে একটা কাজ পাইছি, আমি একটা নাটকের কাজ পাইছি, এখন ওই নাটকে আমি কাজ করব। আর আমি যদি ওই নাটকে কাজ করতে পারি তাহলে বিশ্বাস করো আমি রাতারাতি অনেক বড় একজন নায়িকা হয়ে যাব। আর আমি রাতারাতি বড় নায়িকা হয়ে গেলে আমি অনেক টাকা ইনকাম করব। এরপরে আমাদের আর কোনো অভাব থাকবে না, আমাদের সমস্ত অভাব কেটে যাবে এবং আমরা অনেক বেশি ভালো থাকতে পারবো। আমি তখন বললাম তো এটা তো ভালো কথা, গুড নিউজ। আমাকে বলে কিন্তু একটা শর্ত আছে। আমি বললাম শর্ত? কিসের শর্ত? আমাকে বলে যিনি প্রডিউসার আছে, যিনি এটা প্রডিউস করছে, সেই প্রডিউসারের সাথে আমাকে কয়েকদিন কক্সবাজার গিয়ে থাকতে হবে। আমি বললাম মানি, আর ইউ ম্যাড? তুমি কি পাগল? এটা কী বলতেছো? তুমি প্রডিউসারের সাথে কক্সবাজার গিয়ে থাকবা? এটা কোনো কথা? ও বলে যদি আমি না যাই তাহলে প্রডিউসার টাকা দিবে না, আর টাকা যদি না দেয় আমাদের নাটক বানানো হবে না। আর পরিচালক আমাকে বলছে ওনার কিছুই করার নাই, যে কোনো নায়িকাকে উনি যদি সিলেক্ট করে, যে কোনো নায়িকাকে নেয়, সেই নায়িকা প্রডিউসারের সাথে কক্সবাজার গিয়ে কয়েকদিন থাকতে হবে। আর যদি না যায় তাহলে ওই প্রডিউসার ওই নায়িকা দিয়ে কাজ করাবে না, ওই নায়িকাকে নিলে প্রডিউসার টাকা দিবে না। আমি বললাম প্রেমা তুমি এটা কী বলো? এটা তুমি কেমন কথা বলো? আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমার বিবাহিতা বউ, তুমি আরেকজনের সাথে কক্সবাজার গিয়ে থাকবা? ও বলে আরে না, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি তো জীবনেও থাকবো না। তো আমি তো এখন কী করব বলো? আমি তো থাকবো না, কিন্তু আমি যদি এটা করতে পারি আমি রাতারাতি অনেক বড়লোক হয়ে যেতে পারবো। আমি একটা নাটকে কাজ করলে এরপরে বিভিন্ন নাটকের অফার আমি পাবো। আর তুমি তো দেখছোই আমি দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর, সুতরাং আমি অনেক কম সময়ের মধ্যে ভালো অবস্থানে যেতে পারবো। আমি তখন বললাম যে প্রেমা তাহলে কি করা যায়? আমাকে বলে তোমাকে একটা কথা বলি, যদি কষ্ট না পাও। আমি বললাম ধুরো, আমি কষ্ট পাবো কেন, তুমি বলো। আমাকে বলে তোমার কাছে যে 3 লাখ টাকা আছে ওই 3 লাখ টাকা আমাকে দিয়ে দাও। আমি 3 লাখ টাকা আমাকে দাও, ওই টাকা আমি প্রডিউসার মানে আপনার পরিচালককে দিব। পরিচালককে দিলে পরিচালক আমার টাকাগুলো নিলে পরে উনি তখন আমাকে আর কোনো প্রডিউসারের কাছে যেতে হবে না, এই টাকা দিয়ে উনি নাটক বানাবে এবং তখন আমি অনেক ফেমাস হয়ে যাব। আমি তখন বললাম 3 লাখ টাকা দিয়ে কি একটা নাটক বানানো যায়? আমাকে বলে আরও কিছু টাকা লাগবে, তবে ওইটা পরিচালকই দিবে। আমি পরিচালককে অলরেডি বলছিলাম যে আমি যদি 3 লাখ টাকা দিই তাহলে কি আপনি আমাকে এই নাটকে কাজ করতে দিবেন? পরিচালক আমাকে বলছে 3 লাখ টাকা যদি আপনি দেন তাহলেই তো আপনিই নাটকের প্রডিউসার, সুতরাং আপনি এটাকে আপনি প্রডিউসার, দেন হচ্ছে আমি আপনাকে নিয়ে নেবো, ওই নাটকে কাস্টিং করবেন আপনি। আমি তখন বললাম যে প্রেমা একটা জিনিস চিন্তা করে দেখো, আমি আমার জীবনে অনেক টাকা ইনকাম করছি, অনেক টাকা খরচ করছি, অনেক টাকা বন্ধু বান্ধবের পিছনে ব্যয় করছি, কিন্তু আজকে আমাদের দিনকাল অনেক খারাপ, আমার কাছে টাকা পয়সা নাই, বড় অভাব অনটনে আমার দিনগুলো কাটতেছে। একইভাবে তোমার অবস্থাও সেম একই রকম।
এখন এই টাকাগুলো তুমি নাটকের পিছনে ব্যয় করে দিবা, এরপর যদি তোমার নাটক না চললো বা তুমি ফেমাস না হইলেও আমাকে বলো আচ্ছা তুমি কি পাগল হইছো, একটা নাটকে আমি কাজ করবো এরপরে কি আর বাকি নাটকে আমাকে নিবে না, তুমি কি আমাকে টাকা দিবা নাকি আমি প্রডিউসারের সাথে কয়েকদিনের জন্য কক্সবাজার চলে যাব। আমি বললাম টাকা কেন, আমি তোমার ইজ্জত রক্ষা করার জন্য আমার জীবন দিতেও রাজি আছি, যদি আমার কিডনি বিক্রি করতে আমি তাও করব, কিন্তু আমি তোমাকে কোনো প্রডিউসারের সাথে শুইতে দিব না। এরপরেই শুরু হলো অন্যরকম এক গল্প। দেন সে আমার কাছ থেকে টাকাগুলো নিল এবং টাকাগুলো নেওয়ার পরে ভাই কি বলবো, ও তখন ওই টাকাগুলো এখানে জমা দিল এবং টাকাগুলো এখানে জমা দেওয়ার পরে ও তখন এখানে নাটক বানাবে, নাটকে কাজ করতেছে, মানে মোটামুটি ভালো অবস্থানের মধ্যেও তখন চলে গেছে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ও তখন নায়িকা হয়ে গেল এবং নায়িকা হয়ে যাওয়ার পরে মানে নায়িকা হয়ে গেছে এবং ও যখন নায়িকা হয়েছে ধরেন বিভিন্ন নাটকে মোটামুটি সাইড নায়িকা হিসেবে কাজ করতেছে। ওই সময় আমি বেকার, আমি ঘরের মধ্যে বসে আছি। ও আমাকে বলে যে তুমি কিছু একটা করার জন্য চেষ্টা করো, কিন্তু আমার কাছে তো এক পয়সাও নাই, এই শহরে কোনো কিছু করতে হলে তো টাকার প্রয়োজন, আমি টাকা কোথায় পাবো। আমি ওরে বললাম আমাকে টাকা কে দিবে, আমি টাকা কোথায় পাবো। ও আমাকে বলে ওই তখন নাটকে নিয়ে অনেক ব্যস্ত ভাই, তখন আমার আর ওর সময় দেওয়ার মতো সময় নেই, মানে নাটকে এই নাটক নিয়ে ব্যস্ত, ওই নাটক নিয়ে ব্যস্ত, এবং আজকে কক্সবাজার, কালকে রাঙামাটি, পরশু দিন খাগড়াছড়ি, এরপরের দিন সুন্দরবন, তারপর দিন দিনাজপুর, মানে এক এক দিন এক এক শহরেও ঘুরতেছে, এই প্রডিউসার ওই প্রডিউসার, এই নাটক ওই নাটক। মোটামুটি তখন ফেমাস একজন নায়িকা হয়ে যায়। আমার অবস্থা তখন খুব খারাপ হয়ে যায় এবং দিনে দিনে একটা পর্যায়ে দেখলাম যে ও আমাকে ইগনোর করতে শুরু করছে, আমাকে অবহেলা করতে শুরু করছে, আমার সাথে আগের মতো কথা বলেন এবং স্বামী স্ত্রীর ওই সম্পর্কটা তখন বিষাদে পরিণত হয়েছে। স্বামী স্ত্রীর সম্পর্কটাই বিষাদে পরিণত হলো, আমার সাথে কথাই বলে না এবং 24 ঘন্টার মধ্যে আমাকে 1 ঘন্টা সময় দেওয়ার মতো সময় তখন ওর হাতে নাই। ও তখন মহাব্যস্ত, এদিকে পরিচালকে ফোন করে, ওইদিকে প্রডিউসারে ফোন করে, ওইদিকে ডিরেক্টরে ফোন করে, ওইদিকে ক্যামেরাম্যানে ফোন করে, মানে এক এলাহি কাণ্ড। আমি মনে হয় আমার বউকে 3 লাখ টাকা দিয়ে হারিয়ে ফেলেছি। তখন এরকম করে সময়গুলো কাটতেছে এবং একটা পর্যায়ে আমি তখন তারে ডিরেক্টলি বললাম যে তুমি একটা কাজ করো, আমার সাথে গ্রামে চলো। তখন কিন্তু মাঝে মাঝে আমার আম্মুর সাথে আমার ফোনে কথা হইতে শুরু হয়, আমার মার সাথে আমার ফোনে আমি তখন টুকিটাকি কথা বলি। আমার আম্মা তখন আমাকে বলে তুই বউ নিয়ে বাড়িতে চলে আয়, আমি যেমনি পারি তোর আব্বারে ম্যানেজ করবো, তোর আব্বা আগের থেকে অনেকটা ঠান্ডা হয়ে গেছে, আগের মতো তোর আব্বু নেই, তোর আব্বু আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে, তুই বাড়িতে আয়, তোর বউ নিয়ে তুই বাড়িতে আয়, আমি তোর বউ মানে তোর আব্বাকে ঠিক করে ফেলবো, এরকম করে বলতেছে। ওই সময় আমি প্রেমাকে বারবার বলি আমার সাথে তুমি চলো, আব্বা সফট হয়ে গেছে, আব্বা ঠিক হয়ে গেছে, এখন আর আব্বা কোনো ঝামেলা করবে না, তুমি চলো। ও আমাকে বলে আমি যাব না, মানে ডিরেক্টলি আমি যাব না। কেন যাইবা না? ও আমাকে বলে আমি যাব না, আমার ভালো লাগে না, আমি নাটক করব, আমি নাটকে কাজ করবো, আমার কেরিয়ার গড়বো, আমি গ্রামে গিয়ে আমার এই কেরিয়ার নষ্ট করতে পারবো না। যতভাবেই পারছি, যেভাবেই পারছি ওরে অসম্ভব রকমের বোঝানোর চেষ্টা করছি, কিন্তু এতে আসলে কোনো কিছু কাজ হয়নি। ও যাবেই না, ওকে আমি নিতে পারলামই না। একটা সময় ব্যর্থ এবং ভারাক্রান্ত হৃদয়ে আমার কাছে মনে হলো যে আমি একটা টিস্যু পেপার, আমাকে মুছে ডাস্টবিনে ফেলে দিয়েছে, আমার আর কোনো ভ্যালু নাই। ওরে আমি বললাম যে আমি কিন্তু একাই আমার পরিবারের কাছে চলে যাব, আমি কিন্তু ও কিন্তু বেবিও নেয় না, মানে বাচ্চাও নেয় না, ও নিজে নিজে ওষুধ খেয়ে বাচ্চা নষ্ট করে ফেলে, মানে বেবিও নিচ্ছে না। একটা পর্যায়ে মনের ভিতরে ভীষণ রকমের কষ্ট জমে গেল যে না আর হচ্ছে না, মানে আর পারতেছি না। একদিন আমি বললাম তুমি কি সত্যি সত্যি আমার সাথে যাবা না রাজশাহীতে, তুমি কি এই নাটক করা বন্ধ করবা, এইসব থেকে আসবা? না, ও আসেই না। একসময় ওই হিন্দু ভাইটা, যে বাসায় আমরা ভাড়া থাকতাম, মানে আমরা যে বাসায় প্রথমে উঠেছিলাম, ওই হিন্দু ভাইটা, ওর বান্ধবীর হাজব্যান্ড আমাকে বলে তানিম ভাই এখনও সময় আছে, আপনার বাবা মা যেহেতু আপনাকে টানতেছে, আপনি আপনার বাবা মায়ের কাছে চলে যান, কারণ আপনি যদি আপনার বাবা মায়ের কাছে না যান, আপনি যদি এখনও আপনার এই বউয়ের পিছনে পড়ে থাকেন, তবে ভাই আপনি অনেক বড় ভুল করবেন, আপনি এত বড় ভুল করবেন যে ভুলের বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। এক পর্যায়ে আপনার এই কুল ওই কুল 2 কুলে যাবে, আপনি কিছুই পাবেন না। আপনি এখনও সময় আছে, আপনি চলে যান, আপনি আপনার পরিবারের কাছে চলে যান, এই মেয়ের আশা বাদ দেন। এই মেয়ে নাইট গার্ডের নর্তকী হয়ে গেছে, ওরে আর আপনি বউ হিসাবে পাবেন না। আমি তখন মানতে পারতেছিলাম না, মনটারে বুঝাইতে পারতেছিলাম না। এরপরে একদিন মার সাথে কথা বলে নানু বাড়িতে মার সাথে দেখা করতে গেছি এবং দেখা করতে যাওয়ার পরে মারে তখন সবগুলো কথা বলে দিছি যে মা গো, তোমাদের বৌমা তো এরকম এরকম করতেছে। এগুলা জানার পরে মা আমারে বলে ভালো হয়েছে, আল্লাহ যা করে তা অবশ্যই ভালোর জন্যই করে, এই মেয়ে চলে গেছে, ভালো হয়েছে, তুই আমার সাথে বাড়িতে চল। সেদিন মা আমাকে জোর করে আমাদের বাড়িতে নিয়ে গেছে
এবং আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমি তখন বাড়িতে আসি এবং এরপরেও আমি ওকে ফোন করি। এই যে আমি ঢাকা থেকে চলে আসলাম, আমার পরিবারের কাছে চলে আসলাম, আমি আমার পরিবারের কাছে থাকতেছি, মানে এই নিয়ে ওর কোনো মাথা ব্যথা নাই। আমি কোথায় আছি, কেমন আছি, কোন জায়গায় আছি, এই সমস্ত কিছু নিয়ে ওর কোনো মাথা ব্যথাই নেই। ওইসব নিয়ে কোনো থিংই করে না, কোনো চিন্তাই করে না। আমি তখন আমার পরিবারের কাছে পড়ে আসি, ওরে বারবার ফোন করি, আমার কোনো ফোনই ধরে না। এক পর্যায়ে আমার মা বলে আমাকে বিয়ে করাই দিবে। আমার মা বলতেছে আমি তোরে বিয়ে করাই দিব এবং তুই বিয়ে শাদি কর, মানে বিয়ে করার জন্য প্রেশার দিচ্ছে। আমি ওকে বারবার কল দিই, ও আমার কল ধরে না। আমি ওর বান্ধবীকে বললাম, মানে শেষ পর্যন্ত ওর বান্ধবীরে ফোন দিয়ে বলি আমার মা আমার জন্য বিয়ে ঠিক করছে, আমি বিয়ে করে ফেলবো, আপনি একটু প্রেমারে বলেন যে যাতে কিছু একটা করে, আমার মা আমাকে বিয়ে করাই দিবে। প্রেমা যাতে এখনও সময় আছে, প্রেমা যাতে রাজশাহীতে ফিরে আসে। এবং ওর বান্ধবী ওরা যখন ফোন করে বললো যে তোর হাজব্যান্ড এরকম এরকম বলতেছে, ওনাকে ওর বান্ধবীর কাছে ডিরেক্টলি বললো ওরে বলো ওর বাপ মায়েকে যেখানে বিয়ে করায় ওখানে যাতে ও বিয়ে করে ফেলে, ও যাতে আমার চিন্তা না করে, ওকে বলে বিয়ে করে ফেলার জন্য। মনে এক বুক পৃথিবী, মানে এক পৃথিবী পরিমাণ কষ্ট বুকে নিয়ে আমি তখন আমার মাকে হাঁ বলে দিলাম যে ঠিক আছে তুমি আমার জন্য মেয়ে খোঁজো। এবার আমার আম্মা আমার জন্য মেয়ে খুঁজলে এবং আমি যে ফ্যামিলিতে যেতে পারতাম, যে ফ্যামিলির ছেলে আমি ছিলাম, তার থেকেও অনেক নিচের একটা ফ্যামিলির একটা গরিব মেয়েকে আমার মা তখন বউ বানায় আমার জন্য নিয়ে আসে। এবং বিশ্বাস করেন মানে আমার দৃষ্টিতে প্রেমা ছিল সবচেয়ে সুন্দরী। এরপর আমি যাকে বিয়ে করছি, মানে এরপর আমার বাবা মা আমাকে যাকে বিয়ে করাইছে, এই মেয়েটাকে আমার ভালো লাগে না। এই মেয়েটার চেহারাও খুব বেশি একটা সুন্দর না এবং মেয়েটা খাটো, মানে ভালো লাগে না আর কি। এরপরও কী করব, প্রেমা তো আমার জীবন থেকে হারিয়ে গেছে, আমি তো আর প্রেমাকে পাবো না, ও তো ওর মতো করেই আছে। এই বউয়ের সাথে আমি তখন থাকতে শুরু করলাম, কিন্তু কোনোভাবেই বউয়ের সাথে অ্যাডজাস্ট হইতে পারতেছি না, মানে অ্যাডজাস্ট হই না। তখন আমি প্রেমাকে ফোন দেওয়া বন্ধ করে দিয়েছি। ওই বিয়ের পরে ওরা আর ফোন টোন দেই না, ওর সাথে আর কন্ট্যাক্ট করি না, ইচ্ছে করে নাম্বার টাম্বার যা ছিল সব ডিলিট করে দিয়েছি। কারণ ও যেহেতু হারায় গেছে, ও যেহেতু চলে গেছে, ও ওর মতো ভালো থাকুক, আমি আর ওকে বিরক্ত করবো না। বিরক্ত আর কম করলাম না, কম তো আর বিরক্ত করলাম না, এতে তো আমি কোনো রেজাল্ট পাইলাম না। ঠিক আছে, ও ভালো থাকুক, এই বলে আমি তখন সম্পূর্ণভাবে এই জায়গাটা থেকে সরে চলে আসলাম। এসে পরে আমি তখন আমার মতো করে আসি এবং বিয়ে করছি প্রায় 1 বছর হয়ে গেছে। সেকেন্ড যাকে বিয়ে করলাম, আমার সেকেন্ড ওয়াইফ, ওর ঘরেও কোনো সন্তানাদি হয় না, কোনো বাচ্চা কাচ্চা হয় না। আসলে বাচ্চা কাচ্চা হওয়ার জন্য না ভিতরের একটা ফিলিংস দরকার, হাজব্যান্ড ওয়াইফের একটা ক্লোজলি সম্পর্ক দরকার, কিন্তু এই সম্পর্কটা আমার নতুন বউয়ের প্রতি আমার কোনোভাবেই আসে না। এবং তখন আমি হঠাৎ করে প্রেমা নাটক কিছুদিন বন্ধ হয়ে গেল। আগে মাঝে মাঝে টিভিতে নাটক দেখতাম, বাট ইদানিং আর দেখি না। এরকম করে 2 বছর আমার বউর সাথে আমি সংসার করি। আমার যে সেকেন্ড যাকে বিয়ে করছি 2 বছরে কোনো বাচ্চা কাচ্চা হয় নাই। 2 বছর পরে আমার বউ আমারে বলতেছে, আমার সেকেন্ড ওয়াইফ আমাকে বলতেছে আমার সাথে সংসার করবে না। আমার ভিতরে কোনো আবেগ নাই, কোনো ইমোশন নাই, কোনো ভালোবাসা নাই। আমি সারাক্ষণ চুপচাপ বসে থাকি, মন খারাপ করে থাকি, কান্নাকাটি করি এবং আমি আমার আগের বউকে ভালোবাসি, ওই মেয়েকে ভালোবাসতে পারি নাই। একটা পর যে মেয়ে রাগ করে, আমার আব্বা আম্মা আমাকে অনেক বুঝায়, আমি আসলে আর তাদের বুঝ নেই না। একটা পর্যায়ে এই মেয়ে রাগ করে তার বাপের বাড়িতে চলে যায় এবং তার বাপের বাড়িতে চলে যায়। আমি আমার আব্বা আম্মা আমাকে বারবার বলে তুই যা, তোর বউকে নিয়ে আয়। আমি যাই না, আমার তো ওকে ভালোই লাগে না ভাই। যাকে ভালো লাগে না তার সাথে সম্পর্কটা কী করবো বলেন? ভিতর থেকে ওর প্রতি আমার কোনো ফিলিং আসে না, কোনো ফিলই আসে না। একটা পর্যায়ে ওই মেয়ে তার বাপের বাড়ি থেকে আমাকে তখন ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়, আমাকে ডিভোর্স করে দেয়। এবং যখন ডিভোর্স করে দেয় তখনও আমি ইমোশনালি পড়ে আসি। এবং এরকম করতে করতে অনেকগুলো দিন কেটে গেল। মাঝে মাঝে তার ওই বান্ধবীর সাথে কথা বলতাম, ওই যে একটা মেয়ে বান্ধবী ছিল, হিন্দু মেয়েটা, ওই মেয়েটার সাথে আমি তখন কথা বলতাম। এরকম করে কথা বলতে বলতে ওই মেয়েটার নাম ছিল প্রিয়া, প্রিয়ার সাথে কথা বলতাম। তো তখন প্রিয়া আমার একদিন বলতেছে যে তানিম ভাই, আপনি যেরকম আপনার জীবনে অনেক ধোঁকা খেয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন, এবং প্রেমাও না এই মিডিয়া লাইনে গিয়ে সে অনেক ধোঁকা খাইছে। প্রেমা কিন্তু আগের মতো নাই, জানেন, প্রেমা অনেক পাল্টায় গেছে। এখন মাঝে মাঝে এসেও কান্নাকাটি করে আপনার জন্য। হ্যাঁ, বললাম আমার জন্য কান্নাকাটি করে? হাউ ফানি, এইটা কেমন কথা? বলে হ্যাঁ সত্যি, মাঝে মাঝে আমার কাছে আসে, এসে বলে আমি তানিমকে ঠকাইছি, আর তানিমকে ঠকাইছি বলে আজ আমার মনে এত কষ্ট। আমি বললাম কিসের কষ্ট? ইদানিং দেখে ওর কোনো নাটক ফাটক নেই, কোনো নাটকে কাজ করে না। পরে বলে ভাই একটা কথা বলি, রাগ করবেন না, আর কখনোই আপনার প্রেমাকে বললেন না। আমি বললাম না বলবো না। বলে প্রেমা না একটা ছেলেকে বিয়ে করছে মিডিয়াতে,
এবং মিডিয়ার ওই ছেলেটাকে বিয়ে করার পর ওই মিডিয়ার ছেলেটা প্রেমার পুরো কেরিয়ারটা নষ্ট করে দিছে এবং প্রেমা যত টাকা পয়সা ইনকাম করছে মিডিয়া থেকে তার সব টাকাই নিয়ে গেছে। আজকে প্রেমা না পুরো অসহায়, ও এখন কোনো নাটকে কাজ পায় না। ওই ছেলেটা ওর পিছনে এমন কাঠি করছে যে ওরে কোনো পরিচালকেই কাজে এখন আর নিচ্ছে না। আমি তখন বললাম এটাই বলে আল্লাহর বিচার, এটাকেই বলে আল্লাহর বিচার, এমন করতেছি। এবং ওই মেয়েটা আমাকে বলতেছে, ওই হিন্দু মেয়ে প্রিয়া তখন আমাকে বলতেছে যে তানিম ভাই আপনি একটু আসেন, প্রেমার সাথে একদিন দেখা করেন, ওর সাথে তো আপনার ডিভোর্স হয় নাই, কোনো তালাক হয় নাই, কিছুই হয় নাই, ও তো এখনই আপনার বউ আছে, ও খুব আসেন দেখা করেন। আমি তখন বললাম না যাব না। এইভাবে কিছুদিন পরে একদিন হঠাৎ করে আমার ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া প্রেমা তো হসপিটালে, প্রেমা বিষ খাইছে, একটু প্রেমারে দেখতে আসেন। বললাম বিষ খাইছে, এইটা কেন? পরে বলতেছে বিষ খাইছে এবং ওর একাকিত্ব জীবন, ও বাপ মায়ের কাছে ফিরে যেতে পারে না, কারো কাছে যেতে পারে না, মিডিয়াতে ফিরতে পারে না, ও বিষ খাইছে এবং বিষ খেয়ে আত্মহত্যা করার পরিকল্পনা নিছে এবং ও হসপিটাল আছে, খুব মারাত্মক অবস্থা, যদি পারেন আপনি আসেন, কারণ ওর তো আর আপনি ছাড়া কেউ নেই, ও তো আপনার হাত ধরেই ঘর থেকে বেরিয়ে আসছে। যখন এই কথাটা বললো যে ওর তো আর আপনার ছাড়া কেউ নেই, ও তো আপনার হাত ধরেই ঘর থেকে বেরিয়ে আসছে, তখন মনে হলো এক রাতে তো আমি প্রেমাকে বলেছিলাম যে আমি আত্মহত্যা করব, আর আমার আত্মহত্যার কথা শুনে তো ঘর থেকে বেরিয়ে আসছে। আজকেও মরতে বসেছে হসপিটালে। আমি কি করে থাকি? সেদিন সমস্ত বাধাকে ওভারটেক করে, সমস্ত বাধাকে ডিঙায়া আমি আবার ওই প্রেমার উদ্দেশ্যে রাজধানী শহর ঢাকাতে রওনা দিলাম এবং একটা পর ঢাকার ওই মেডিকেলে আসলাম। আসার পরে দেখলাম যে প্রেমা কিছুটা সুস্থ। আমি তখন দরজার মধ্যে দাঁড়ায় আসতো, আমার দিকে তাকায় তাকায় চোখের পানি ফেলতেছে। তখনও হসপিটালে বেডে শুয়ে আছে, কান্না করতেছে, কান্না করে হাতে ইশারা দিতেছে। আমি তখন গিয়ে ওর পাশে বসলাম, আমার হাতটা ধরে বলতেছে তুমি আমাকে ক্ষমা করেছো, আমাকে ক্ষমা করেছো তুমি? আমি বললাম তোমার উপর আমার কোনো রাগ নাই, রাগ আমার ভাগ্যের উপরে, আমার ভাগ্যটাই তো এমন বলো। আজ আমার ভাগ্য যদি ভালো হতো তাহলে কি আমার জীবনে এত ঘটনা ঘটে বলো? আমাকে বলতেছে আমাকে তুমি মাফ করে দাও, চলো না আমরা নতুন একটা সংসার শুরু করি, আমাদের একটা বেবি হবে, আমাদের একটা বাচ্চা হবে এবং আমরা দুজন অনেক ভালো থাকবো, চলো না আমরা ছোট্ট একটা সংসার শুরু করি, করবা? আমি বললাম তুমি এখন এই কথা বলতেছো, আগে তো বলো নাই, আগে তো বুঝো নাই। আমাকে বলো আমার ভুল হয়ে গেছে, আমি সত্যিই বুঝতে পারি নাই, আমি লোভের বশবর্তী হয়ে কেরিয়ারের পিছনে দৌড়াতে দৌড়াতে আমি ভুলে গেছি কে আমার আপন আর কে আমার পর, আমাকে তুমি মাফ করে দাও। আমি সেদিনের চোখের পানি মুছে দিয়ে ওকে আমি বুকে জড়িয়ে ধরলাম। সামান্য কিছু টাকা আমার কাছে ছিল, সেই টাকাগুলো দিয়ে আমি তখন প্রেমার সাথে রাজধানী শহর ঢাকাতে আসতে শুরু করলাম। মা আমাকে কল দিয়ে বলল তুই আগের ওই হিন্দু মেয়ের কাছে আবার চলে গেছিস? আমি বললাম হ্যাঁ, আমার মা বলে তোরে আমি বলি আমি যদি কোনো দিন মরেও যাই তুই আমার কবরে মাটি দেওয়ার জন্য আসবি না, আমি যদি মরেও যাই তুই আমার কবরে কোনো দিন মাটি দেওয়ার জন্য আসবি না, এমনিতেই তো তোর বাবা তোর সব কিছু থেকে বঞ্চিত করছে, তুই আর কোনো দিন আমার ওই সীমানায় আসবি না। এবং এরপরে আমি আমার মায়ের সাথে পুরো সম্পর্ক ছিন্ন করে দিলাম। আমি তখন রাজধানী শহর ঢাকাতে প্রেমাকে নিয়ে আছি। তখন আমি একটা ছোট্ট চাকরি করতাম, বিশ্বাস করুন চাকরি করে যে টাকা বেতন পাইতাম তা দিয়ে না আমি প্রেমার সাথে এতটাই ভালো আছি ভাই, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। রাতের বেলায় ওই ফ্যাক্টরি থেকে আসার সময় 10 টাকার ঝালমুড়ি নিয়ে আসতাম, নিজের হাতে ওরে ঝালমুড়ি খাওয়াই দিতাম। মনে করেন ওই 10 টাকার ঝালমুড়ি খেয়েও না ও আমাকে বলে জানো যখন 10,000 টাকার চাইনিজ খেতাম রাতের বেলায় তখন এতটা শান্তি পাইতাম না, এতটা ভালো লাগতো না। আজকে তুমি আমাকে 10 টাকার ঝালমুড়ি খাওয়াই দিয়া যতটা শান্তি দিলা, ও স্বামী গো আমায় তুমি ক্ষমা করে দাও, আমি তোমার পাগল বউ। আমি তখন ওকে বুকে জড়িয়ে ধরে বললাম তুমি মন খারাপ করো না, আমি তো তোমার আর তুমি আমার, আমরা দুজন মিলে এই পৃথিবীতে বাকি দিনগুলো অনেক ভালো থাকবো। বুকের মনের মণিকোটায় তখন আমি তাকে লুকিয়ে রাখি। এমন করতে করতে একটা সময় ও তখন প্রেগনেন্ট হয়, ওর পেটে বাচ্চা আসে। ওর পেটে যখন বাচ্চা আসে আমি তখন অত্যাধিক খুশি হই যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দিকে এবার ফিরে তাকাইছে, আমি বাবা হব আরও মা হবে। এইভাবেই কিছুদিন পরে ওর জরায়ুতে একটা সমস্যা দেখা দেয়। এই প্রথম বাচ্চাটা যখন পেটে আসে জরায়ুতে সমস্যা দেখা দেয় এবং সমস্যা দেখা দেওয়ার পরে ওর বাচ্চারা পেটের মধ্যেই নষ্ট হয়ে যায়। বাচ্চারা পেটের মধ্যে নষ্ট হয় এবং ডাক্তার বলতেছে ও বাঁচবে না, ওর জরায়ুতে সমস্যা, এটা অপারেশন করতে হবে, একটা ক্রিটিক্যালি রোগ, এটা অপারেশন করতে হবে। এবং ওই মুহূর্তে ওই অপারেশনটা করতে প্রায় অনেক টাকা লাগবে, জরায়ুতে অপারেশন মানেই তো বুঝতেই পারতেছেন যে বিশাল টাকার অ্যামাউন্ট। আমার কাছে কিন্তু ওই মুহূর্তে কোনো টাকা নাই এবং আমি তখন এতটাই অসহায় হয়ে গেছি, এতটাই বিপদে পড়ে গেছি,
আমি কাউকে বলার মতো কোনো ভাষা নেই যে আমি কাউকে বলবো যে এরকম একটা পরিস্থিতি যে আমার কাছে টাকা না, আমি কারো কাছে বলবো, মানে কাউকে বলতেও পারতেছি না, মানে কি বলবো। এবং আমি আমার পরিবারের কাছে পর্যন্ত ফোন করি কয়টা টাকা দেওয়ার জন্য, ওর বাপ মায়ের সাথে যোগাযোগ করি, প্রেমার বাবা মায়ের সাথে, এর বাবা মা ওর সাথে কথা বলে না। মানে ও যেদিন চলে আসছে ওই দিন ওকে ওরা মানে ওর জামা কাপড় যা ছিল সব পুড়ে ফেলছে এবং ওরা ওকে মানে মৃত হিসাবে নিয়ে নিছে। ওর বান্ধবীর কাছে যাই, ওর বান্ধবী আমাকে টাকা দেয় না, আমি এটার কাছে আসলে অত টাকা নাই যে আমাকে দেবে। বিশ্বাস করেন ভাই, একটা সময় এতটাই অসহায় হয়ে গেছে টাকার জন্য। আপনাদের মতো এরকম অনেক ইউটিউবারও ছিল যারা এদের কাছে পর্যন্ত গেছে, অনেক মানুষের কাছে গেছে কিছু কিছু টাকার জন্য, অনেক টিভি চ্যানেলে গেছি, অনেক বিত্তশালী লোকদের কাছে গেছি, কিন্তু কারো কাছে আমি কোনো টাকা পাই নাই। এবং একটা পর্যায়ে প্রেমা তখন মরতে বসছে, ওর অপারেশনের টাকা জোগাড় করতে গিয়ে শেষ পর্যন্ত আমার কাছে শেষ সম্বল ছিল আমার 2টা কিডনি। আমি আমার একটা কিডনি বিক্রি করার জন্য তখন ডাক্তারের সাথে কথাবার্তা বলি এবং সেখানে আমি আমার একটা কিডনি, আমি প্রেমাকে বলি না, বললে হয়তো মনে কষ্ট পাবে, এজন্য আমি আর ওকে বললাম না, না বলে আমি আমার একটা কিডনি সেল করি, একটা কিডনি বিক্রি করি। এবং কিডনি বিক্রি করার পর আমি তখন প্রেমার অপারেশন করাই। আলহামদুলিল্লাহ প্রেমা অনেকটা সুস্থ হয় এবং ও সুস্থ হওয়ার পরে আমি কি বলবো ভাই, মানে আমার কাছে ওর অপারেশনের মানে সব টাকায় প্রায়, আমার কিডনি বিক্রির প্রায় সব টাকা ওর পিছনে শেষ হয়ে যায়। তো একটা ফ্যাক্টরিতে চাকরি করতাম, ওভাবে চাকরিও করতে পারি না। এবং কি বলবো, মানে লাস্ট পর্যন্ত রাতের বেলায় আমি গোপনে গোপনে রিক্সা চালাইতাম, রাতের বেলায় গোপনে গোপনে রিক্সা চালাইতাম, কারণ রিক্সা চালাইলে একটু বেশি টাকা পাইতাম, একটু বেশি টাকা পাইতাম, মানে এই জন্য আমি রিক্সা চালাইতাম। এবং ও আমার সাথে ওই পর্যন্ত আসে। একটা পর্যায়ে ও জানতে পারে আমি যে রিক্সা চালাইতাম, এটা জানতো না, কিন্তু এটা জানতে পারে যে আমি ওর অপারেশনের জন্য কিডনি বিক্রি করছি। এবং যেদিন ও এটা জানতে পারে, এদিন আমাকে বুকে জড়িয়ে ধরে প্রচুর কাঁদে, মানে চিৎকার করে ও কাঁদে, আমাকে বলে যে দেখো তোমার মতো স্বামী যেই মেয়ের ভাগ্যে আছে, এই মেয়ের জন্য দুনিয়াটাই জান্নাত। আমাকে অনেক ভালোবাসে ভাই, ওর ভালোবাসা আমি ভুলতে পারবো না। আমি তখন মানে রাতে রিক্সা চালাইতাম, দিনে ওর সাথে থাকতাম, ঘুমাইতাম। এবং এই করতে করতে ওর অপারেশনের পরেও পুনরায় আবারও বেবি কনসেপ্ট করে। এবার যখন ও প্রেগনেন্ট হয় এবং হতে আমি খুব খুশি হই, আমি রিক্সা চালাই এবং রিক্সা চালিয়ে যে 2-1 টাকা আনতাম ওইটা দিয়েই তখন চলতাম, অন্য কোনো কাজ আমি করতে পারতাম না। আমার কাছে মনে হতো যেন এটাই আমার জন্য ভালো, এটা করে আমি একটু টাকা পয়সা পাইতাম, দেখতে শুনতে আমি অনেক ভালো ছিলাম। যদিও কিডনি সমস্যার কারণে ওভাবে রিক্সা চালাইতেও পারতাম না, এরপরও যা ইনকাম করতাম তা দিয়ে দুজনে বস্তির ওই ভাড়া বাসায় ভালো করেই দিন রাতগুলো কাটতেছিল। এইরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার ঘরে আমার একটা ফুটফুটে কন্যা সন্তান আসে, আমার একটা মেয়ে হয়। আমার মেয়েটা দেখতে এতটাই কিউট হয় ভাই, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার মেয়েটা হওয়ার পর আমার মেয়েটার নাম রাখি তাসফিয়া। আমার তাসফিয়া দেখতে অসম্ভব রকমের সুন্দর হয়। এই তাসফিয়া হওয়ার পরেও তখনই ও আমার সাথে আছে, মানে প্রেম আমার সাথে আছে, আমিও রিক্সা চালাইতেছি। তখন আমি প্রফেশনালি রিক্সা চালাই, দিনেও চালাই, রাতেও চালাই। এবং প্রেমা তখন আমার সংসার করতেছে, ভালোভাবেই আছে। তাসফিয়ার বয়স যখন প্রায় 2 বছরের কাছাকাছি, ও যখন মায়ের বুকের দুধ ছাড়লো, এবং মায়ের বুকের দুধ ছাড়ার কিছুদিন পরেই আস্তে আস্তে করে আমি খেয়াল করে দেখলাম যে প্রেমা কেমন জানি অনেকটা হাসি খুশিভাবে মানে থাকতে শুরু করলো, মানে অনেকটা খুশি, ওর মনের ভিতরে অনেকটা খুশি বের করে। মানে বুঝতে পারলাম না যে এতটা খুশিও কেন, মানে কেন জানি হঠাৎ করে অনেকটা খুশি। একটা মানুষ এমনিতেই তো অভাবে ছিলাম, কষ্টে ছিলাম, দুঃখে ছিলাম, মানে প্রচণ্ড রকমের অভাবে ছিলাম, কিন্তু এরপরে দেখতাম যে অনেকটা হাসে, অনেক দুষ্টমি করে, অনেক কথাবার্তা, মানে কেমন জানি ওর ভিতরে একটু অন্যরকম একটা ভাব আমি বুঝতে পারি। কেন এরকম করে আমি জানি না। এবং একটা পর্যায়ে আমাকে বলে, এই অনেক দিন হ্যাপি ট্যাপি থাকে এবং থাকার পর আমাকে বলে তোমার এত কষ্ট না আমার সহ্য হয় না, আমি নিজে কিছু একটা করার জন্য চেষ্টা করব, আমি নিজে কিছু একটা করবো। সবসময় আমাকে এগুলো বলতো, আমি নিজে কিছু একটা করব, আমি চাকরির সন্ধানে যাব, আমি এখানে চাকরির জন্য যাব, ওখানে চাকরির জন্য যাব, আমি নিজে কিছু করব, এটাও আমাকে বলে। আমি বললাম মেয়েটা মাত্র এখন দুধ ছাড়া হয়েছে, এখনই করার দরকার নাই, পরে কইরো। আমাকে বলে না আমি কিছু একটা করব, আমি চাকরির জন্য যাব। আমি বলি দেখো তুমি বিভিন্ন জায়গায় চাকরির জন্য যাচ্ছ, তুমি একটা বিপদে পড়ে যেতে পারো, তোমার একটা সমস্যা হতে পারে, তুমি একটা মেয়ে মানুষ এরকম চাকরির সন্ধানে ঘুরিও না। একদিন হলো কি সন্ধ্যার সময় মানে সকালবেলা আমাকে বলতেছে আমি একটা চাকরির ইন্টারভিউর জন্য যাচ্ছি, চাকরিটা ইন্টারভিউ দিয়ে আমি আসবো, তুমি আজকে মানে রিক্সা নিয়ে বেরিও না। আমি ভাবছি ঠিক আছে আমি বেরোবো না। আমি রাতের বেলায় মানে সকালবেলা তখন শুয়ে আছি মেয়েটারে নিয়ে,
দুপুর হয়ে গেল, রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে মেয়েটা নিয়ে খাইলাম। খাওয়ার পরে ওর নাম্বারে কল দিলাম, নাম্বারটা বন্ধ। ভাবলাম হয়তো মোবাইলে চার্জ নাই, কোথাও গেছে, মোবাইল বন্ধ। বিকেলবেলা হয়ে গেল, ওর মোবাইলটা বন্ধ। সন্ধ্যা হয়ে গেল, মোবাইলটা বন্ধ। এবং তখন মনের ভিতরে ভয় ঢুকে গেল, আরে কোথায় চাকরির জন্য গেল, কোনো বিপদ হয়ে গেল না তো, কোনো বিপদে পড়ে নাই তো। মানে বুঝতে পারতেছিলাম না যে মোবাইলটা কেন বন্ধ থাকবে। একটা পর্যায়ে ওর বান্ধবীর সাথে যোগাযোগ করলাম। ওর বান্ধবী বললো, না প্রেমা তো আমাদের বাসায় আসে নাই, ও কোথায় আছে তা তো জানি না। তখন একটু অবাক হয়ে গেলাম যে ও কোথায় গেল। এবং এরকম করতে করতে আমি তখন সারাটা রাত ওরে আমি খুঁজি। শেষ রাতের দিকে আমাকে পুলিশে ধরার পরে আমি পুলিশের কাছে পর্যন্ত বলে আমার বউ সকালবেলা বের হইছে, এই পর্যন্ত বউর সাথে কোনো খোঁজ খবর নেই, আমার বউ কোথায় গেছে আমি জানি না। পুলিশ আমাকে বলে, আপনি মামলা করেন, থানায় যান, নিখোঁজ ডায়েরি করেন। আমি সারাটা রাত ওরে রাস্তায় রাস্তায় খুঁজি, আমি ওরে পাই না। এবং রাত শেষে যখন সকাল হয় আমি আর টিকে থাকতে পারলাম না। আমি তখন থানার দ্বারস্থ হলাম এবং থানায় গিয়ে আমি তখন অভিযোগ করলাম যে আমার বউকে খুঁজে যাচ্ছে না। একটা নিখোঁজ ডায়েরি আমি তখন করলাম এবং নিখোঁজ ডায়েরি করার পরে পুলিশ তখন প্রেমাকে খুঁজতে শুরু করে। আমিও তখন ওকে খুঁজি, কিন্তু আমার প্রেমা নাই নাই নাই। গোটা বাংলা চিরুনি অভিযান আমি চালাই, আমি এখানে ওইখানে বিভিন্ন জায়গায় প্রেমাকে খুঁজি, কিন্তু আমার প্রেমা হারিয়ে যায়। আমার কাছে মনে হয় আমার প্রেমাকে কোথাও না কোথাও চাকরির জন্য গেছে, ওই অসভ্য মানুষগুলো আমার প্রেমার কোনো ক্ষতি করে ফেলেছে, আমার প্রেমা নাই। আমি আমার মেয়েটাকে নিয়ে তখন ঢাকা শহরে রিক্সা চালাতে শুরু করি। আমার মা মারা গেছে আমি শুনতে পাই, কিন্তু মায়ের কবরে মাটি দেওয়ার জন্য আমি যাইতে পারি নাই। আমার যখন মনে হয়েছে, মা আমাকে বলেছিল আমি মরে গেলেও তুই আমার কবরে মাটি দেওয়ার জন্য আসবি না, আমি সেদিন মায়ের কবরে মাটি দেওয়ার জন্য, মায়ের লাশ দেখার জন্য আমি গ্রামের বাড়িতে যাই নাই। আমার মা তখন মারা গেল এবং মা মারা যাওয়ার কিছুদিন পরেই, মানে প্রায় 3 থেকে 4 মাস পরে আমার বাবাও মারা গেল। যদিও বাবার কবরে মাটি দেওয়ার জন্য আমি গেছি, কিন্তু আমার ভাইয়েরা আমাকে আমার বাবার কবরে মাটি দিতে দেয় নাই। এবং সর্বোপরি আমি বাবার কবর থেকে ফিরে আসি এবং একটার সময় আমি আমার কন্যা সন্তানটাকে নিয়ে, আমার তাসফিয়াকে নিয়ে আমি রাজধানী শহর ঢাকাতে থাকতে শুরু করি। যদিও আমি পেশায় রিক্সার ড্রাইভার ছিলাম, কিন্তু আমার মেয়েটাকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন দেখি। রাজধানী শহরের ভালো একটা স্কুলে আমি তখন আমার মেয়েটাকে ভর্তি করাই। আমার মেয়েটা তখন ওই স্কুলে পড়াশোনা করে। আমার স্বপ্ন ছিল আমার মেয়েটা একদিন বড় হয়ে অনেক বড় একজন ডাক্তার হবে। মেয়েকে ডাক্তার বানানোর স্বপ্নে আমি তখন বিভোর থাকি। এক পায়ে রিক্সা 2 পায়ে রিক্সা চালাতাম। মাঝে মাঝে কিডনি না থাকলে তো রিক্সা চালাতে অনেক কষ্ট হয়, চাপ নিতে পারতাম না। এবং সেখানে মাঝে মাঝে পেটের এক সাইডে, পিঠের সাইডে প্রচণ্ড রকমের ব্যথা হতো। আমার ছোট্ট মেয়েটা তার কুচি হাত দিয়ে আমার পিঠটা ম্যাসাজ করে দিত। বাইরে ও ভাই, এরকম করেই তখন দিন আর রাতগুলো কাটতেছিল। এবং এমন করতে করতে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, 2024 সালে আমার বউ হারিয়ে যাওয়ার 10 বছর পরে 2024 সালে, মানে 2024 সালে আমার বউয়ের কিছু ছবি আমার ঘরে ছিল। তো আমার মেয়ের আমি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিই আমার মেয়েকে, মানে আমার মেয়ে তাসফিয়ার আমি অ্যান্ড্রয়েড ফোন কিনে দিই 2024 সালে। ও তখন টিকটক ভিডিও দেখে, মানে টিকটক ভিডিও দেখতে দেখতে একদিন হঠাৎ করে আমারে বলতেছে যে আব্বু আব্বু দেখো তো, এই মহিলাটা আমার আম্মুর মতো লাগতেছে না। আমি তখন দিয়ে অবাক হয়ে গেলাম যে এই মহিলা। আমি তখন ভালো করে দেখলাম এবং ওর আইডির মধ্যে ঢুকলাম, মানে টিকটক আইডিতে ঢুকলাম এবং ঢুকার পরে দেখলাম যে আসলেই তো মানে পুরো প্রেমার মতো, মানে সম্পূর্ণ প্রেমার মতো চেহারা এবং অবিকল ও। আমি তখন এই ভিডিওটা নিয়ে ওর যে বান্ধবী ছিল, বান্ধবীর সাথে আমার তখনও যোগাযোগ হতো, ওর বান্ধবীর কাছে গেলাম, যে বললাম যে দেখেন এই মেয়েটা তো প্রেমার মতো লাগে, এটা তো প্রেমা। পরে বলতেছে না, এটা প্রেমা না, এইটা প্রেমা না। আপনার কে বলছে? মানুষের মতো মানুষ হতেই পারে, এটা আপনার বউ না। তো যেই বউয়ের সাথে আমি এত বছর সংসার করেছি, তারে কি আমি চিনব না? আমি তাকে মানে মেসেজে দেই যে তুমি তো আমার প্রেমা, তখনও কোনো রিপ্লাই করে না। আপন ভাই, আমি যার সাথে সংসার করেছি, যার সাথে আমি থেকেছি, তারে কি আমি চিনব না? আমি তারা কমেন্ট করে আমার মেয়েটার একটা আবার দেখো, আমার মেয়েটা তোমার সাথে কথা বলবে। কিন্তু আমি যখনই ওর বান্ধবীর কাছে যাই, ওর মানে মেয়ে বান্ধবীর কাছে যাই, ওই প্রিয়ার কাছে যাই, আমি বলি এটা প্রেমা, উনি বলে না এটা প্রেমা না, প্রেমার মতো দেখতে। এই মেয়েটা থাকে দুবাইতে।
দুবাইতে থাকে এবং আমি 100% শিওর যে এটাই প্রেমা। 2024 সাল থেকে 2025 সাল পর্যন্ত আমি প্রতিদিন ও টিকটক ছাড়ে আমি ওর টিকটক ভিডিও দেখি। আপন ভাই, আমার আগের ওয়াইফের ছবি আর আমি এই মেয়েটার ছবি, টিকটকের ছবি আপনাকে পাঠাইলাম, আপনি দেখেন তো এটা আমার বউ না? আমি এই পর্যন্ত যত মানুষকে দেখাইছি প্রত্যেকটা মানুষ বলছে এই মেয়েটাই এই মেয়ে, এই মেয়েটাই এই মেয়ে। কিন্তু এরপরেও দুবাইতে আছে, আমার SMS-এর কোনো রিপ্লাই করে না। আমি অনেকভাবে ওর জন্য যোগাযোগ করার চেষ্টা করছি, বাট আমি যোগাযোগ করতে পারি না। দুবাইতে একটা ছেলের সাথে ও টিকটক ভিডিও বানায়, ওইখানেও আছে। কিন্তু আমি চিৎকার করে যদি বলি যে এটা আমার বউ, কিন্তু কেউই বিশ্বাস করে না। আজও আমি আমার মেয়ে তাসফিয়াকে নিয়ে রাজধানী শহর ঢাকাতে আসি। আমার মেয়েটা বলে, আব্বু এইটাই মনে হয় আমার আম্মু, কিন্তু ওর আম্মুকে আমি আর ফিরে পেলাম না। এবং এইটাই যে আমার প্রেম, আমি সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু কেউ আর আমার কথা বিশ্বাস করে না। ও তো দুবাইতে, আমি তো বাংলাদেশে। আমার তো সেই সামর্থ্য নাই যে আমি দুবাই ওর কাছে যাব এবং গিয়ে ও প্রমাণ করব যে এটা প্রেমা। আমি একজন হত দরিদ্র রিক্সার ড্রাইভার এবং একজন দরিদ্র পিতা। আমি আপনাকে আমার দুঃখের কথাগুলো বললাম, জানেন আমার কথাগুলো আপনি আপনার মাইক্রোফোনের মাধ্যমে দেশবাসীর কানে পৌঁছে দেবেন কিনা। যদি দিয়ে থাকেন তো আমি আপনার কাছে চিরঋণী থাকবো। আপনি ভালো থাকবেন আপন ভাই। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রাজশাহীর ভাই তানিমের জীবনের বাস্তব গল্পটা শোনার জন্য। রিক্সার ড্রাইভার তানিম, দেখেন উনি, আমি কারো পাইরেসি মানে কারো ব্যক্তিগত জিনিস আসলে পাবলিক করতে চাই না। আমি বারবারের মতো একটা কথাই বলি, আমি গল্প রেকর্ড করি শুধুমাত্র এই গল্প থেকে যাতে আপনি কিছু শিখতে পারেন, এই জন্য। কাউকে হেয় প্রতিবন্ধ করার জন্য, কাউকে ছোট করার জন্য, কাউকে অপমান করার জন্য আমি গল্প রেকর্ড করি না। উনি আমাকে যে ছবিগুলো দিয়েছে, ওনার ওয়াইফের আগের ছবি এবং বর্তমানে যে টিকটক মেয়েটার ছবি, এবং ওই টিকটক মেয়েটার সাথে সেই মেয়েটার প্রায় 90% মিল। এক কথায় বলতে গেলে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই প্রেমাই সেই টিকটকার। এখন আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে এইটা মানে উনি একজন মডেল ছিলেন বাংলাদেশের এক সময়। এবং কি বলবো ঠিক জানি না, কারো যদি ব্যক্তিগতভাবে দেখতে ইচ্ছে করে ইমেল করলাম, আমি আপনাকে ইমেলে দেখাবো। আমি যাদেরকে দেখিয়েছি, আমরা এখানে কয়েকজন দেখেছি বা যাদেরকে দেখেছি, তারা সবাই বললো যে ভাই এই মেয়েটাই সেই মেয়েটা। এবং ওই আরেকটা জিনিসে তার টিকটকের নাম হচ্ছে প্রেয়সী হচ্ছে তার টিকটকের নাম। তো এই যদি প্রেমা না হবে তাহলে সেই টিকটকের নাম কেন প্রেয়সী রাখলো? তো যাই হোক, আসলে আল্লাহই ভালো জানে। আবার মানুষের মতো মানুষ দেখতেও হতে পারে। এবং যদি প্রেমা হঠাৎ করে কোথায় হারিয়ে যাবে সেটারও তো চিন্তার বিষয়। এত ভালোবাসার পরে ও কোথায় চলে যাবে এবং কেন আজ পর্যন্ত ওর কোনো সন্ধান খুঁজে পাওয়া গেল না। আর এটা যদি মানে প্রেমা যদি নাই হবে তাহলে তার টিকটক আইডির নাম প্রেয়সী কেন রাখলো? আর 10 বছর পরে মানুষের চেহারার এমন কোনো পরিবর্তন ঘটে না যে তার প্রিয় মানুষ তাকে দেখলে চিনতে পারবে না। জীবন বড় অদ্ভুত। যদি বলেন হয়ে যাবে ইতিহাস, আর যদি না বলেন বুকের ভিতর রয়ে যাবে দীর্ঘশ্বাস। যাই হোক, আমি কাউকে ছোট করতে চাই না, তাই আর কিছু বললাম না। শুধু একটা কথাই বলবো, এই গল্প নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকে, কথাবার্তা থাকে, কমেন্ট বক্সে লিখবেন। আজ এখানে এই বিদায়, ইনশাল্লাহ দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।